আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই কলিজার বোন সবাই কেমন আছি? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছি। আজকে একটা খুবই অ্যামেজিং একটা ক্লাস হবে, অর্থাৎ যাদের ভয় কম্পিউটারের উপর তাদের ভয়গুলোকে জয় করব। পাশাপাশি আমাকে অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিলেন আমাদের পেইড ব্যাচে, গতদিন আমি লেকচার 1 এর উপর যখন ক্লাস নিচ্ছিলাম, আমার কলিজার ভাইয়েরা কলিজার বোনেরা বলেছিলেন যে স্যার আগে আমাদেরকে একটা সাজেশন দেন যেখান থেকে আমরা 15 এর মধ্যে অ্যাটলিস্ট 12-14 কমন পাবো, বা 12 বা 13টা মার্ক কমন পাবো, এরকম একটা সাজেশন দেন। তো আমি এরকম একটা সাজেশন আজকে গুছিয়ে নিয়েছি। এই সাজেশনটা আমরা একটু পরে আলোচনা করব যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এবং কত পার্সেন্ট প্রশ্ন আসার সম্ভাব্যতা রয়েছে 47তম বিসিএস এ। শুধু তাই না, আজকের ক্লাসটা প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 গ্রেড বলেন, প্রতিটা জবের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর বেসিক্যালি আজকের এই সাজেশনটা কোন টপিকটা কোথাকার জন্য গুরুত্বপূর্ণ, এই ব্যাপারগুলো আজকে আমি ইন ডিটেলস কথা বলবো। পাশাপাশি আমরা কম্পিউটারের লেকচার 1 যারা করেছি, লেকচার 1 যেখানে শেষ হয়েছে, তারপরে থেকে আমাদের লেকচার 2 শুরু হবে ইনশাআল্লাহ। অর্থাৎ যারা আমার বিসিএস ব্যাচে রয়েছেন, বিসিএস পেইড ব্যাচের যারা আমার স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু আজকে লেকচার 2 এর ক্লাসটাও আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো আমার কলিজার ভাই কলিজার বোন যারা আমরা ইতোমধ্যে যুক্ত হয়েছি, প্রত্যেকেই আমরা লাইভটাকে শেয়ার করে দেব। পাশাপাশি বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করব, কারণ আজকের ক্লাসটা মানে এতটাই জমজমাট একটা ক্লাস হবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেন নাই। বা আজকের ক্লাসটা যারা ফার্স্ট টু লাস্ট করবেন, অ্যাটলিস্ট কম্পিউটারের একটা প্রেমে পড়বেন। আর আমার আজকের মূল মিশন বা ভিশন হচ্ছে যে আমার কলিজার ভাই কলিজার বোনেরা যারা 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিবেন, তারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে স্যার এখন বিসিএস এর কথা, 42, 43, 44তম বিসিএস এর কথা, সেই 2021 সালে যখন আপনি ক্লাস নিতেন, 1400-1500 স্টুডেন্ট যখন আপনার এই সাজেশন ক্লাসগুলোতে থাকতো, স্টুডেন্টরা এতটাই উপকৃত হইতো যেটা কল্পনা করার বাইরে। তো ওই ভাইবটা আমরা চাই, ওই ভাইবের সিস্টেম মেনটেন করার স্বার্থে এই 47তম বিসিএস কে টার্গেট করে কম্পিউটারের উপর একটু মনোযোগ দিয়েছি। আশা করছি আজকে আমি যে জিনিসগুলো আপনাদেরকে বলবো পড়তে, এগুলো থেকেই আপনারা 15 এর মধ্যে অন্তত 12টা মার্ক কমন পাবেন। একেবারে চোখটা বন্ধ করলো 12টা প্রশ্ন আপনি হুবহু কমন পাবেন। হয়তোবা 3টা প্রশ্নের ব্যাপারে আমি আপনাদেরকে বলতে পারবো না যে কোথা থেকে প্রশ্ন 3টা দিবেন, কারণ কম্পিউটারের প্রশ্ন 3 থেকে 4টা প্রতি বছরই একটু ইউনিক করে এবং নতুন কোন টপিক যুক্ত করে তারপরে প্রশ্ন প্রণয়ন করে। যে প্রশ্ন প্রণয়ন করেন আমি তো আর সে না, আমি সর্বোচ্চ তার মাইন্ডসেটটা ধরতে পারি যে সে রেগুলার যে জায়গাগুলো থেকে কোশ্চেন দেয়, এই জায়গাগুলোকে আমি সুন্দর করে আপনাদেরকে মেনশন করাই দিতে পারি। তো যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন, আমরা প্রত্যেকেই ভালোবাসার জায়গা থেকে এবং প্রত্যেকের কৃতজ্ঞতার জায়গা থেকে আমরা প্রত্যেকেই লাইভ ক্লাসটাকে একটু শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, আপনারাও একটু শেয়ার করে দিবেন। বেসিক্যালি এটা আমাদের একটা পেইড ব্যাচের ক্লাস, কিন্তু এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত, অর্থাৎ প্রত্যেকেই আমাদের এই ক্লাসটা করতে পারবেন। প্রত্যেকেই আমাদের এই ক্লাসটা কিন্তু আপনারা করতে পারবেন। তো আমার কলিজার ভাই কলিজার বোন যারা আমরা ইতোমধ্যে যুক্ত হয়েছে, প্রত্যেকেই আমরা একটু লাইভটাকে শেয়ার করে কমেন্টে ডান লিখি ক্লাসটা শুরু করে দিতে পারবো ইনশাআল্লাহ। বুঝলাম না, কথা শুনলে কেন জানি সবাই পালায় যায়, হ্যাঁ, অথচ এই কম্পিউটার ইগনোর করবেন, এটার কারণেই আপনার জব হবে না, তখন কিন্তু আপনি ঠিকই বাসটা খাবেন। আচ্ছা, যারা আমার কম্পিউটারের লেকচার 1 ক্লাসটা করেছেন তারা একটু ঝটপট কমেন্ট করেন তো লেকচার 1 ক্লাসটা কেমন ছিল, একটু কমেন্ট করেন। লেকচার 1 ক্লাসটা করার পর আপনাদের কম্পিউটারের প্রতি যে একটা ভয়, এটা দূর করতে পেরেছি কিনা একটু কমেন্ট করবেন। স্টুডেন্ট, তাইলে আমরা সবাই মিলে বুঝতে পারবো যে না, আসলে কম্পিউটার কঠিন কোনো কিছু না। যদি সহজভাবে আমরা এটাকে উপস্থাপন করতে পারি, যদি সহজভাবে পালন করতে পারি, সুন্দর করে প্র্যাকটিক্যাল ভাইবের সাথে যদি জিনিসগুলোকে আমরা বুঝতে পারি, আশা করছি কম্পিউটার কখনো কঠিন কোনো জিনিস নয়। যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন, প্রত্যেকেই আমরা লাইভটাকে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। প্রত্যেকেই আমরা লাইভটাকে শেয়ার করে কমেন্টে ডান লিখবো। আমি কিন্তু দেখতে পাচ্ছি আজকে আমাদের স্টুডেন্ট সংখ্যা খুবই কম,
এত কম সংখ্যক স্টুডেন্ট আমরা কিন্তু প্রত্যাশা করি না কম্পিউটারের মতো একটা ক্লাসে। আগডুম বাগডুম ক্লাসে আপনারা অনেক থাকেন, কিন্তু যে সাবজেক্ট গুলো আপনাদের জন্য সবচেয়ে বেশি সিরিয়াস, যে সাবজেক্টে আপনাদের ভীতির কারণ, যে সাবজেক্টের ভয় দূর করলে আপনার একটা চাকরি নিশ্চিত হবে, সেই সাবজেক্ট গুলোর দিকে কিন্তু আমরা ফোকাস করি না। এটা হচ্ছে আমাদের একটা মুদ্রা দোষ। এই মুদ্রা বের হয়ে আসতে হবে। তা না হইলে দেখবেন যে আমরা নিজের দিকে আনবেন, আনেন, নিজের বিপদ যদি আনেন কোনো সমস্যা নাই। যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন, আমি আমার ক্লাসটা শুরু করে দিলাম ইনশাআল্লাহ। যারা আমার ক্লাসটা কেমন ছিল, প্রথম ক্লাসটা কেমন ছিল একটু কমেন্ট করেন। যারা পেইড করেন মাশাআল্লাহ, আমরা 200 প্লাস স্টুডেন্ট চলে এসেছি। আমরা এখন ক্লাসটা শুরু করব। তার আগে আমি একটু সাজেশন দিয়ে দেই। ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, আপনাদেরকে আমি বলেছিলাম কম্পিউটারের ভয় আমি করব জয়, কম্পিউটারের ভয় আমি করব জয়। কম্পিউটারকে কেন ভয় পান আমার জানা নেই, কম্পিউটারকে এত ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু আমরা ভয়কে আলিঙ্গন করি কেন আমি জানি না। কম্পিউটারকে ভয় পাওয়ার কোনো কিছু নাই, তার প্রমাণটা আজকে আমি দিচ্ছি। স্পেসিফিকলি কিছু টপিক যদি আপনি পড়ে যান, তাহলে আপনি 15 এর মধ্যে অন্তত 12টা মার্ক পারবেন। তাহলে যে সাবজেক্টের মধ্যে কোন টপিক থেকে 100% প্রশ্ন আসবে জানা যায়, সেই সাবজেক্টকে আপনারা এত কঠিন ভাবার কি আছে বলেন? অথচ এই কম্পিউটারকে আপনারা সব সময় ইগনোর করেন, সব সময় এটাকে বলিদান দেওয়ার চেষ্টা করেন। এই কম্পিউটারে 4টা-5টা মার্ক কম পাওয়ার কারণেই কিন্তু আপনার প্রিলির মার্ক, সাকসেস মার্কটা আসে না। এখানে যদি আমরা ব্যতিক্রমী ভাবে 3টা-4টা মার্ক বেশি অর্জন করতে পারি, তাহলেই আমরা বিসিএস একটা ভালো অ্যাচিভমেন্ট অর্জন করতে পারবো আমার কলিজার ভাই কলিজার বোন। এই ব্যতিক্রমী সাবজেক্ট গুলোতে আপনাকে ব্যতিক্রমী ভাবে মার্ক অর্জন করতে হবে, কম পড়াশোনা করে ভালো একটা মার্ক অর্জন করতে হবে। তাহলেই কিন্তু আমরা বিসিএস প্রিলিমিনারির মতো একটা বড় জায়গা আমরা অ্যাচিভ করতে পারবো বা সাকসেস করতে পারবো। অনায়াসে আমরা 125 বা 130 মার্ক পেতে পারবো। ভাই এখানে 15 মার্ককে যদি আপনি স্কিপ করে পরীক্ষার হলে ঢোকেন, তাহলে আপনি বাসটা নিশ্চিত খাবেন। এই বাস খাওয়া যাবে না আমার কলিজার ভাই কলিজার বোন। যে যে টপিক গুলো থেকে প্রশ্ন মাস্ট আসে, এটা বলেই দেওয়া যায় যে কম্পিউটারের এই টপিক থেকে প্রশ্ন আসবে, এই টপিক থেকে 1 মার্ক আসবে, এই টপিক থেকে 2 মার্ক আসবে, এই টপিক থেকে প্রতি বছরই প্রশ্ন দিয়েছে, প্রতি বছরই আসতেই আছে। তো এই টপিক মিস করা যাবে না, এই টপিক আমাকে ভালো করে পড়তে হবে, ওই টপিক এতটুকু গুরুত্ব দিয়ে পড়তে হবে। এই গুরুত্বপূর্ণ যে টপিক গুলো, এগুলোকে যদি আমরা একবার ভালো করে পড়তে পারি, তো কম্পিউটারে অনায়াসে 15 এর মধ্যে আমরা 12টা মার্ক অর্জন করতে পারবো। তো আমার কলিজার ভাই কলিজার বোন, আমরা একটু সাজেশনে চলে যাই। সবাই একটু খাতা কলম আমরা বের করে ফেলি। ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, চলে আসেন চলে আসেন। আসলে কম্পিউটার বলতে আমরা কি বুঝতেছি? আমরা যারা 47তম বিসিএস পরীক্ষা দিব, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ। সবাই আমরা একটু লাইভটাকে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ কলিজার ভাই কলিজার বোন, প্রত্যেকে আমরা লাইভটাকে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। ওকে, তো আমরা কাজের মধ্যে আসি। দেখেন কম্পিউটার পেরিফেরালস আমরা যাকে বলি, কম্পিউটারের যখনই অধ্যায়টা আমরা শুরু করব, শুরু করার মুহূর্তে কম্পিউটারের অঙ্গ সংগঠন থেকে যতটা না প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্নের নিশ্চয়তা কখনোই দেওয়া যায় না। কিন্তু কম্পিউটার পেরিফেরালস নামে একটা টপিক আছে, যেটাকে আমরা বলি কম্পিউটারের ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস অথবা ইনপুট আউটপুট ডিভাইস। এই ইনপুট এবং আউটপুট ডিভাইস, এই ইনপুট আউটপুট ডিভাইস থেকে এখন পর্যন্ত মোট প্রশ্ন এসেছে 10টি। তার মানে এখান থেকে কখনোই প্রশ্ন মিস করে না। তার মানে আমরা যদি কখনো কম্পিউটারের কোন টপিক মিস না করতে চাই, মাস্ট আমাকে ইনপুট আউটপুট ডিভাইসের ইনপুট আউটপুট ডিভাইস গুলো মনে রাখতে হবে। নিচের কোনটি ইনপুট ডিভাইস, নিচের কোনটি আউটপুট ডিভাইস, নিচের কোনটি ইনপুট আউটপুট ডিভাইস, এভাবে আমাকে প্রশ্ন করবে, এভাবে আমাকে প্রশ্ন করবে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাকে জানতে হবে। আমি কিন্তু আপনাদের ক্লাস নিয়েছিলাম ইনপুট ডিভাইস মনে রাখার কৌশল। বিএমডব্লিউ গাড়িতে এসে জকিং শেষে, এমএস ধোনি বিএমডব্লিউ গাড়িতে এসে জকিং শেষে সুপ খেয়ে জিমেইল চেক করে। ইনপুট ডিভাইস মনে রাখার কৌশল, আউটপুট ডিভাইস মনে রাখার কৌশলগুলো সুন্দর করে মনে রাখার কৌশলগুলো বলে দিয়েছিলাম। ইনশাআল্লাহ সামনে পেইড ব্যাচে আরো ভালো করে শিখিয়ে দিব। তাহলে ইনপুট আউটপুট ডিভাইস মাত্র 2টা ছন্দ দিয়ে মনে রাখা যায়, যেখান থেকে আমি একটা মার্ক নিশ্চিত কমন পেতে পারি, একটা মার্ক নিশ্চিত কমন পেতে পারি। এখান থেকে কখনোই মার্ক মিস করবে না। ও আমার কলিজার ভাই কলিজার বোন, আমরা যদি এবার
দ্বিতীয় আরেকটা টপিকের কথা বলি, সিস্টেম ইউনিট, যেটাকে আমরা সিপিইউ বলি, সিপিইউ বলি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউ বা সিস্টেম ইউনিট বা সিপিইউ, এখান থেকে এখন পর্যন্ত টোটাল প্রশ্ন এসেছে 60টি। এখান থেকে মাঝে মধ্যে মিসফায়ার করে প্রশ্ন, কিন্তু ম্যাক্সিমাম সময় এই টপিকটা থেকে প্রশ্ন আসতে দেখেছি আমরা। তার মানে এটা প্রশ্ন আসার সম্ভাব্যতা প্রায় 97%। এই টপিকটা মিস করে না, কিন্তু মাঝে মধ্যে স্কিপ করার চেষ্টা করে। তার মানে এই টপিকটাকেও আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তাইলে সেকেন্ড আমরা যে টপিকটাকে গুরুত্ব দিব সেটা হচ্ছে সিস্টেম ইউনিট বা সিপিইউ। এটাকে আমাকে খুব সুন্দরভাবে পড়তে হবে। আমি কি কথা বুঝাইতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? এরপরে আসি 3 নাম্বার যে টপিকটা, সেটা হচ্ছে কম্পিউটার মেমোরি। কম্পিউটারের যে মেমোরি, র্যাম, রোম, ডির্যাম, এই যে র্যাম, রোম, এই জিনিসগুলোর পার্থক্য এবং এই জিনিসগুলোর মধ্যে যতগুলো জিনিস রয়েছে, প্রতিটা জিনিস সম্পর্কে আপনার একটা বিস্তারিত ধারণা জানতে হবে। এই বিস্তারিত ধারণা বা বিস্তারিত তথ্য যদি আপনার জানা থাকে, তাহলে এখান থেকেও আপনি প্রশ্ন কমন পাবেন। এবং এই টপিকটা থেকে টোটাল প্রশ্ন এসেছে 11টি। এটাকে আমরা 97% না, এটাকে আমরা 100%ই বলতে পারি। এখান থেকেও কিন্তু প্রশ্ন প্রতি বছরই ধরতেছে। তার মানে এই টপিকটাও আমাকে কি করতে হবে, অনেক বেশি এই টপিকটাকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম কম্পিউটার মেমোরি, এই কম্পিউটার মেমোরি থেকে আমার প্রশ্ন আসে। এরপরে আসেন ফার্মওয়্যার বা নেটওয়ার্ক টপোলজি। এই ফার্মওয়্যার বা নেটওয়ার্ক টপোলজি, এখান থেকে এখন পর্যন্ত প্রশ্ন এসেছে 4টি। এটাকে আমরা 90% ইম্পর্টেন্ট বলতে পারি। কিন্তু আমরা যদি পুরো নেটওয়ার্ক প্লাস টপোলজির কথা একসাথে ধরি, এই নেটওয়ার্ক প্লাস টপোলজির কথা যদি আমরা একসাথে ধরি, তাহলে কিন্তু এই নেটওয়ার্ক প্লাস টপোলজি থেকে আবার প্রশ্ন প্রতি বছরই আসে। সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে 90 এর জায়গায় আবার 100% বলতে পারি। কিন্তু স্পেসিফিকলি যদি আমরা বলি যে আমরা শুধু টপোলজি পড়বো আর ফার্মওয়্যার পড়বো, তাহলে এই টপোলজি থেকে, স্টার টপোলজি থেকে এখন পর্যন্ত 2বার বিসিএস প্রশ্ন আসছে। তার মানে টপোলজি এবং ফার্মওয়্যার এই দুইটাও আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার আজকের যে টপিকটা আমার আলোচনা করার বিষয়, সংখ্যা পদ্ধতি, এটা অলরেডি আমি শেষ করে দিয়েছি প্রথম লেকচারে। আজকে দ্বিতীয় লেকচারে আমি যেটা করব সেটা হচ্ছে লজিক গেট পড়াই দিব। সংখ্যা পদ্ধতির আরো কিছু জিনিস বাকি আছে, প্লাস লজিক গেট আজকের ক্লাসে হবে। অর্থাৎ আজকের এই সাজেশনটা শেষ হইলেই আমি কিন্তু আমার ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ। তাহলে এই জায়গায় এই সংখ্যা পদ্ধতি থেকে এখন পর্যন্ত টোটাল প্রশ্ন এসেছে 9টি, এবং এটাকে আমরা 100%ই বলতে পারি। এই সংখ্যা পদ্ধতি থেকে প্রতি বছরই প্রশ্ন দেয়, প্রতি বছরই প্রতিটা বিসিএস প্রশ্ন দেয়। এখানে কখনোই মিস করে নেই। তার মানে সংখ্যা পদ্ধতি আপনাকে খুব ভালোভাবে জানতে হবে, এবং শিখতে হবে। এখান থেকে প্রশ্ন আসবে। এরপরে আসেন লজিক গেট। এখান থেকে এখন পর্যন্ত প্রশ্ন এসেছে 8টি, যেটাকে আমরা 95% গুরুত্বপূর্ণ বলতে পারি। এই টপিকটার উপরই আজকে আমাদের ক্লাস হবে। একটু অপেক্ষা করতে হবে, পুরো ক্লাসটা আমার সাথে করতে হবে ইনশাআল্লাহ। এরপরে আসি সফটওয়্যার, অপারেটিং সিস্টেম। এখান থেকে এখন পর্যন্ত প্রশ্ন এসেছে 9টি, এটাও 100%। এখান থেকে কখনো প্রশ্ন মিস করে না। তাহলে সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম থেকে আমাকে অবশ্যই কি করতে হবে, সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম এই টপিকটা আমাকে খুব ভালোভাবে পড়তে হবে এবং দেখতে হবে। এখান থেকে প্রশ্ন আসে। কম্পিউটারের ইতিহাস, প্রকারভেদ, এমবেডেড কম্পিউটার, এখান থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে 7টা। এটাও খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 100% প্রশ্ন আসে। এরপরে কম্পিউটার প্রোগ্রাম, ভাইরাস, ফায়ারওয়াল। এই যে কম্পিউটার প্রোগ্রাম, ভাইরাস, ফায়ারওয়াল, এখান থেকে প্রশ্ন এখন পর্যন্ত এসেছে 16টি। এটাও আমার 100% গুরুত্বপূর্ণ। এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটার উপর অলরেডি আমি একদিন একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম, যেখান থেকে সব সময় প্রশ্ন আসে, ডেটাবেস সিস্টেম, ডেটাবেস কমিউনিকেশন মেথড, ট্রান্সমিশন মোড, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, কম্পিউটার নেটওয়ার্ক। এখান থেকে এখন পর্যন্ত টোটাল প্রশ্ন এসেছে 22টি। এটাকে আমরা 100% গুরুত্বপূর্ণ বলতে পারি। তাইলে আমার আজকের এই যে শখটা বললাম, এই শখটা আমরা অনুসরণ করলে, এই শখটা যদি আমরা অনুসরণ করি, তাইলেই আমরা কি করতে পারবো, আমাদের ভেতরে যে কম্পিউটারের ভয়, এটাকে আমরা জয় করতে পারবো। আমি কি কথা বুঝাতে পারছি? স্যার আমাদের কথায় মাঝে মধ্যে একটু রিপ্লাই না দিলে আমরা বুঝবো কি করে যে আপনারা সাথে আছেন? আচ্ছা, আমি সাথে আছি, টেনশন নাই। তো আমার কলিজার ভাই কলিজার বোন, আমার কথা মনে হয় বুঝতে পারছি। ওকে,
টপিকটা, এই সাজেশনটা আমরা সবাই ফলো করব, এই সাজেশনটা আমরা সবাই ফলো করব, এই সাজেশনটা আমরা সবাই ফলো করব। এরপরে আমি আরো কিছু টপিক আপনাদেরকে বলে দিচ্ছি। নেটওয়ার্ক, নেটওয়ার্ক ডিভাইস, টপোলজি, বাস সিস্টেম, নেটওয়ার্ক মডেল এবং প্রোটোকল। এখান থেকে প্রশ্ন আসছে এখন পর্যন্ত 17টি। এখান থেকে এই প্রশ্ন, এই টপিকগুলোকে আমরা 99% ইম্পর্টেন্ট হিসেবে ধরতে পারি। এখান থেকেও কখনো প্রশ্ন রিপিট মানে মিস করে নাই, এখান থেকে প্রতিবারই প্রশ্ন আসে। সো নেটওয়ার্ক ডিভাইস, নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে মডেম, গেটওয়ে, এগুলো থেকে প্রচুর প্রশ্ন ধরে। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। টপোলজি থেকে প্রশ্ন ধরে, বাস সিস্টেম থেকে প্রশ্ন ধরে, নেটওয়ার্ক মডেল থেকে প্রশ্ন ধরে, বিভিন্ন প্রোটোকল, আইপি, ডোমেইন নেম, এগুলো থেকে প্রশ্ন ধরে। এখন পর্যন্ত 17টা প্রশ্ন এসেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকেও আমরা পাশে 7 স্টার দিয়ে রাখি। এরপরে দৈনন্দিন জীবনের তথ্য প্রযুক্তির ব্যবহার, এখান থেকে টোটাল প্রশ্ন এসেছে 6টি। এটাকে চাইলে আমরা স্কিপও করতে পারি, মাঝে মধ্যে ধরে মাঝে মধ্যে ধরে না। এবার আসি, আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইন্টারনেট, নিত্য প্রয়োজনীয় কম্পিউটার প্রযুক্তির ব্যবহার, ইমেইল, ফ্যাক্স, ক্লায়েন্ট সার্ভার, মোবাইল প্রযুক্তি, এখানকার ক্লায়েন্ট সার্ভার থেকে প্রচুর প্রশ্ন ধরে। এই কয়টা টপিক থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে 19টা। এই সবগুলো টপিক যদি আমার আয়ত্তে থাকে, শতভাগ নিশ্চিত থাকেন যে এখান থেকে আপনি প্রশ্ন কমন পাবেন। শতভাগ নিশ্চিত থাকেন যে আপনি এখান থেকে প্রশ্ন কমন পাচ্ছেন। এরপরে আসি আমরা ক্লাউড কম্পিউটিং। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ছোট্ট টপিক, কিন্তু এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। অর্থাৎ এখান থেকে এই ছোট্ট একটা টপিক থেকে এখন পর্যন্ত 8টি প্রশ্ন রয়েছে, আসছে, তার মানে 98% গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসবে, এটাও আমরা কখনো মিস করব না। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুক, টুইটার, এরপর ইনস্টাগ্রাম, এইগুলা থেকে প্রশ্ন আসে। টোটাল প্রশ্ন আসছে 7টা। এটাকে আমরা 95% গুরুত্বপূর্ণ ভাবতে পারি। এরপরে সাইবার অপরাধ, অথবা আমরা বলতে পারি ভাইরাস, প্রোগ্রামের ভাইরাস। এই যে এই দুইটা জিনিস থেকে, সাইবার অপরাধ অথবা ভাইরাস, এই দুইটা জিনিস থেকে কিন্তু প্রশ্ন আসে। এখান থেকে যদি এখন পর্যন্ত প্রশ্ন এসেছে 5টি, কিন্তু এটাকেও আমরা গুরুত্ব সহকারে পড়বো। এখান থেকে রিসেন্টলি অনেকগুলো প্রশ্ন আমাদেরকে কিন্তু রিপিট করতেছে। আমি কি কথা বুঝাতে পারছি আমার কলেজের ভাই, কলেজের বোন? তাহলে এটাও আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই। স্যার এটা কি বিসিএস ব্যাচের ক্লাস? হ্যাঁ, বিসিএস ব্যাচের ক্লাস, প্রাইমারি, নিবন্ধন 10 থেকে 20 গ্রেড সবার জন্য উপকারী। তবে স্পেশালি এটার ক্লাসটা হচ্ছে 47তম বিসিএস কে কেন্দ্র করে। কথা বুঝতে পারছি আমার কলেজের ভাই, কলেজের বোন? ওকে, আচ্ছা, তাহলে আমরা কম্পিউটারের সাজেশনটা এতক্ষণ আলোচনা করলাম। আমরা আস্তে আস্তে আমাদের পড়ার মধ্যে চলে যাই। আমরা আমাদের পড়ার মধ্যে চলে যাই, বা আমরা আমাদের আলোচনার মধ্যে চলে যেতে চাই। তাহলে আমরা এই দুইটা পেজকে যদি ফলো করতে পারি, তাহলে এই দুইটা পেজের টপিকগুলো থেকেই আমরা অনায়াসে 15-এর মধ্যে অ্যাটলিস্ট 12টা মার্ক নিশ্চিত করতে পারবো। অন্তত 12টা মার্ক আমরা নিশ্চিত করতে পারবো। বিশ্বাস না হইলে, আমার গবেষণা যদি সঠিক না হয়, আপনারা এই টপিকগুলো লিখে রাখেন। আমার যখন 47তম বিসিএস পরীক্ষা হবে, আমি ওপেন লাইভে উঠে আমি দেখাই দিব এই টপিক থেকে একটা, এই টপিক থেকে একটা, এই টপিক থেকে একটা, এই টপিক থেকে একটা, এরকম 12টা মিলাই দিব আমি আপনাদের। আমি কি কথা বুঝাইতে পারছি? এগুলা থেকে হর হামেশাই প্রশ্ন সব সময় আসে, সব সময় এখান থেকে প্রশ্ন আসে, সেগুলাকে মিস করা যাবে না। আচ্ছা, তাইলে আমরা আমাদের ক্লাসে চলে যাই, আমরা আমাদের ক্লাসের টপিকে চলে যাই। আমরা আজকে আলোচনা করব বেসিক্যালি কম্পিউটার লেকচার 2, অর্থাৎ কম্পিউটার লেকচার 2 নিয়ে আমরা আলোচনা করব। কম্পিউটার লেকচার 2, এই যে লেকচার 2 নিয়ে আমরা আলোচনা করব, লেকচার 2, এই লেকচার 2 তে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির আমাদের কিছু অংশ বাকি আছে, পাশাপাশি লজিক গেট। আজকের টপিকের নাম আমরা লিখে দেই। আজকের টপিকের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতির বাকি অংশ প্লাস লজিক গেট। সংখ্যা পদ্ধতির বাকি অংশ, সংখ্যা পদ্ধতি প্লাস লজিক গেট, এই দুইটা জিনিস নিয়ে আমরা কথা বলবো। আশা করা যায় আজকের ক্লাস থেকে শতভাগ নিশ্চিত থাকেন, নট বিসিএস, নট ব্যাং এবং বিসিএস এর জন্য এই টপিক থেকে মাঝে মধ্যে 2টাও প্রশ্ন দেয়, মাঝে মধ্যে 3টাও প্রশ্ন দেয়, কিন্তু এখান থেকে কখনো প্রশ্ন মিস করে না। আর প্রাইমারি, নিবন্ধন বা 10 থেকে 20 গ্রেডের কথা যদি বলি, তাহলেও এখান থেকে গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। যেমন প্রাইমারিতে এখান থেকে একটা প্রশ্ন আসছিল, তো যার কারণে আমাদের প্রতিটা জিনিস সম্পর্কে আমাকে খুব ভালোভাবে জানতে হবে। আমি কি কথা বুঝতে পারছি আমার কলেজের ভাই, কলেজের বোন? তাহলে আমরা আমাদের আলোচনায় চলে আসি। তার আগে আমি বলে দেই,
এখন বাজে হচ্ছে আমাদের 8:23। তো আমাদের অফিস কিন্তু চলমান থাকে 10টা পর্যন্ত। তো আমাদের এই 10টা পর্যন্ত অফিস চলমান অবস্থায় যদি আজকে আমার এই লাইভে থাকা অবস্থায় কোনো নতুন স্টুডেন্ট আমার লাইভে থাকেন, তাহলে তাদেরকে আমি একটু ঘোষণা দিয়ে দিচ্ছি লাইভে থাকা অবস্থায়। কারণ আজকে মন ভালো, এই মন ভালো থাকা অবস্থায় আপনাদেরকে একটা ছোট্ট ঘোষণা দিচ্ছি। যদি মনে করেন যে আমাদের প্রাইমারি ফাউন্ডেশনে যুক্ত হবেন, নিবন্ধনে যুক্ত হবেন, অথবা 10 থেকে 20 গ্রেডে যুক্ত হবেন, অথবা আপনি একজন বিসিএস পরীক্ষার্থী 47তম বিসিএস যে আমাদের ম্যারাথন কোর্সে যুক্ত হবেন, ম্যারাথন কোর্সে যুক্ত হইলেও মানে কি বলবো, যেটা নাম মাত্র ফি, যেটা আপনার সাধ্যের মধ্যে, এরকম একটা ফি দিয়ে আপনারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এবং 48তম বিসিএস যেখানে আমাদের কোর্স ফি হচ্ছে 6000 টাকা, এই 48তম বিসিএস এর কোর্স ফি 6000 টাকা না। বেসিক্যালি আজকে যারা আমাদের এই কোর্সে ভর্তি হইতে চাবে 48তম বিসিএস এর ফাউন্ডেশন ব্যাচে, তারা শুধুমাত্র কেবলমাত্র 019015199501 এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, মেসেজ করে আপনার নাম্বারটা শেয়ার করেন, তাহলে আপনারা আজকে ভর্তি হইতে পারবেন নাম মাত্র ফি দিয়ে। আমি ফিটা উচ্চারণ করলাম না, কারণ আজকে শুধুমাত্র নাম মাত্র ফি দিয়ে আপনারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তো প্রত্যেকেই যাদের ফোনে টাকা নাই তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করেন, এবং প্রতিটা একদম নতুন ব্যাচ আমাদের, এই নতুন ব্যাচে কিন্তু আপনারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এই নতুন ব্যাচ উপলক্ষে এই অফারে আপনারা আজকে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আমি লাইভের শুরুতে বলে দিলাম, সো আপনারা এই নাম্বারটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, 019015199501। এই লাইভে থাকার বাইরে যদি কেউ ভর্তি হতে চান, তাহলে আমাদের রেগুলার কোর্স ফি দিয়ে ভর্তি হতে হবে। লাইভে থাকা অবস্থায় যারা এই নাম্বারে কল করবেন বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, অথবা জব মেডিসিনের মেসেঞ্জার অপশনে গিয়ে লিখবেন যে আমি নতুন, মামিনুল স্যার লাইভে আছে, বলছে নাম মাত্র ফি দিয়ে ভর্তি হওয়ার সুযোগ, তো আমাকে ভর্তি নিয়ে নেন। দেখবেন আমাদের হটলাইন নাম্বারে কল করার বা হটলাইন নাম্বারটা আপনার শেয়ার করার সাথে সাথে আমাদের প্রতিনিধি আপনাকে কল করবে, এবং নাম মাত্র ফি দিয়ে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারবেন। এবং আমাদের পেইড ব্যাচে যুক্ত হওয়ার পর যদি কোনো কারণে আমাদের পেইড ব্যাচের কোনো ক্লাস কোয়ালিটি, এক্সাম কোয়ালিটি খারাপ লাগে, কলিজার ভাই কলিজার বোন কমিটমেন্ট দিচ্ছে আপনার টাকাটা রিফান্ড পাবেন। মানি রিফান্ড গ্যারান্টি পুরো বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান দেয় না, কিন্তু জব মেডিসিন দেয়। মানি রিফান্ড গ্যারান্টিটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা দেরি না করি, আর যদি 01 নাম্বারটা ব্যস্ত দেখেন, তাহলে 02, 03, 04 এগুলো সবই আমাদের নাম্বার। এই নাম্বারগুলোতে আপনারা কল করলে আমাদের হটলাইন নাম্বার পেয়ে যাবেন, এবং লাইভে থাকা অবস্থায় যারা ভর্তি হবেন তারাই শুধুমাত্র এই নাম মাত্র ফি দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। যাই হোক, আমরা আমাদের ক্লাসে চলে আসি। আর আমাদের ক্লাসগুলো কেমন লাগে, পেইড ব্যাচের ক্লাসগুলো কেমন হয়, একটু সবাই কমেন্ট করে জানাই। একজন বলছে হাসিনার আমল থেকেই জব মেডিসিনের ক্লাস করি। হ্যাঁ, ভালো কথা বলছে। আচ্ছা, হাসিনার কথা আমরা উচ্চারণ না করি, আমরা আমাদের কাজে চলে আসি। তাহলে ঠিক আছে সবাই, তাহলে আমরা এই নাম্বারটা একটু স্ক্রিনশট নিয়ে নেই আর আমরা ক্লাস শুরু করে দেই। দেখেন, আমরা গত ক্লাসে যে কাজটা করেছিলাম, সংখ্যা পদ্ধতি রূপান্তর, 12টা রূপান্তর আমরা শিখেছিলাম। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাইনারি যোগ, যেখান থেকে বিসিএস এ অলরেডি 2বার প্রশ্ন আসছে। বাইনারি যোগ থেকে আমরা প্রশ্ন শিখব। এই বাইনারি যোগ এখান থেকে প্রতিবারই প্রশ্ন আসে। তো বাইনারি যোগ করার সময় আমরা ভুল করে ফেলি। কেমনে ভুল করি সেটার উদাহরণ আমি দিচ্ছি। দেখেন, এই বাইনারি যোগ, এটার পাশে আমরা 7 স্টার দিয়ে রাখবো, কারণ এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছরই প্রশ্ন রিপিট করে, বিশেষ করে ব্যাংক জব পরীক্ষা যদি কেউ দিতে যান, এখান থেকে তো মনে করেন যে কি পরিমাণ প্রশ্ন আসছে, মিনিমাম 150 প্রশ্ন আসছে। এখান থেকে কখনো প্রশ্ন মিস করে না। তো আমরা কাজের কথায় চলে আসি। বাইনারি যোগ শেখার আগে আপনাদেরকে আমি আগে ডেসিমাল যোগ শেখাবো। এখন আপনি বলতে পারেন যে স্যার এই ডেসিমাল যোগ কেন শেখাচ্ছেন? কারণ আপনারা অরিজিনালি জেনুইন নিয়মে এখন পর্যন্ত ডেসিমাল যোগই করতে পারেন না। কারণটা কি আমি আপনাদেরকে বলি। ধরেন আপনাকে আমি একটা যোগ করতে বললাম, আমি দিলাম 257 আর নিচে দিলাম ধরেন 100, কত দিব? 75। এই দুইটা মানকে যখন আমি আপনাকে যোগ করতে বলতেছি, তখন আপনারা যোগ করেন কিভাবে বলেন তো? আপনারা যোগ করেন এভাবে, 7 5 12, 12 2, হাতের 1, এখানে 6 6 6 12 একে 13 13 3, হাতের 1, 2 এর একে 3 এর একে 4, 432। ভুল। এই যে এইভাবে যে আপনি ছোট বাচ্চাদেরকে যোগ শিখান, এটাও ভুল পদ্ধতি। আজকে আপনাকে আমি একটা সঠিক পদ্ধতি শেখাচ্ছি যোগের। এই একটা যোগের পদ্ধতি শেখার পরে আপনি যেমন ডেসিমাল যোগ পারবেন, সেম ভাবে অক্টাল যোগ পারবেন, সেম ভাবে হেক্সাডেসিমাল যোগ পারবেন, সেম ভাবে আপনি
এই বাইনারি যোগও পারবেন, একই স্টাইলে পারবেন। কিন্তু আমরা কি করছি বলেন, আমরা এই যোগগুলোকে সূত্রের ব্যবহার দিয়ে শিখছি, আর আমরা ডেসিমাল যোগগুলোকে ভুল শেখার কারণে আমরা এই যোগগুলো পারতেছি না। দেখেন, পিওর যে নিয়ম, জেনুইন যে নিয়ম, সেটা আমি আপনাকে বলতেছি। ডেসিমাল যোগ মানে হচ্ছে এই সংখ্যার বেস হচ্ছে 10, এই সংখ্যারও বেস হচ্ছে 10। আমি যখন আপনাকে অক্টাল যোগের কথা বলবো, অক্টাল মানে মানগুলো 0 থেকে 7 পর্যন্ত মান হবে। ধরেন আমি এই 257 আবার নিচে 175, এটাকে যদি অক্টাল হিসেবে ধরি, অক্টাল যোগের ক্ষেত্রে কিন্তু মান ভিন্ন হবে, ডেসিমাল যোগের ক্ষেত্রে মান ভিন্ন হবে। তা আপনাকে অক্টাল যোগ করতে বললে তার বেস হয় 8, ডেসিমাল যোগ করতে বললে তার বেস হয় 10, আর হেক্সাডেসিমাল যোগ করতে বললে তার বেস হয় 16। কিন্তু আমরা ভুল করি। দেখেন, যোগের যে প্রপার নিয়ম, সে নিয়মটা আসলে কি? যোগের প্রপার নিয়মটা হচ্ছে দুইটা সংখ্যাকে আমি যোগ করে যদি যোগফলটা তার বেস থেকে বেশি পাই, তাহলে তার বেস মাইনাস করে মানটা বসাইতে হবে। কেমনে? এখানে 7 আর 5 যোগ করলে হয় 12, এখানে 12 দেন। এবার বলেন, এই 12 সংখ্যাটা তার বেস 10-এর থেকে বড়, এই বেসের সমান বা তার থেকে বড় হইলেই বেস মাইনাস করবেন। বেস মাইনাস করলে আসে কত? 2। এই যে 2, দেখেন, অথচ আপনি বলছেন 7 5 12 12 2। এই একটা ভুল নিয়ম শেখার কারণে এখন আপনি অক্টাল যোগ পারতেছেন না। কারণ অক্টাল যোগে গিয়ে আপনি আবার বলবেন 7 5 12 12 2, হবে না, ভুল হয়ে যাবে। একই নিয়মে দেখেন, যখনই আপনি বেস বিয়োগ করবেন তখন বুঝে যাবেন যে ক্যারি বিট এক সামনে চলে আসবে। বেস বিয়োগ হইলেই ক্যারি বিট এক সামনে চলে আসে। তাহলে 5 আর 1 যোগ করলে হয় 6, 6 আর 7 যোগ করলে হয় কত? 13। এই 13 সংখ্যাটা আবারও দেখতেছি আমরা বেস থেকে বড়, তাহলে আবারও বেস দ্বারা মাইনাস, বেস দ্বারা মাইনাস করলে হয় 3। এই 3টা বেসিক্যালি এখানে বসছে। যেহেতু আবারও বেস দ্বারা বিয়োগ করছি, তাহলে ক্যারি বিট এক আরো সামনে চলে আসলো, ক্যারি বিট এক সামনে চলে আসলো। এবার দেখেন, 2 আর 1 3, 3 আর 1 4, এই 4 সংখ্যাটা দেখেন তার বেস 10 থেকে ছোট, এই জন্য 4 ডিরেক্ট বসাই দিয়েছি, তাহলে 432। যোগের প্রপার নিয়ম হচ্ছে এটা। সেম ভাবে যদি এখন আপনি অক্টাল যোগ করেন, দেখেন 7 আর 5 যোগ করলে হয় কত? 12। এই যে 12 2 বসানো যাবে না, কিন্তু 12 সংখ্যাটা তার বেস 8 থেকে বড় হওয়ার কারণে 8 মাইনাস করেন। 8 মাইনাস করলে 8 থেকে 12 মাইনাস করেন, 8 9 10 11 12 4। এই দেখেন, অক্টালের ক্ষেত্রে এটা 4 হয়ে গেল, কিন্তু ডেসিমালের ক্ষেত্রে এটা কত হয়েছে? 2 হয়েছে। তাহলে অক্টালের যোগ আর বাইনারির যোগের ক্ষেত্রে কিন্তু অ্যান্সার সেম আসবে না। অ্যান্সার কি আসবে? ভিন্ন ভিন্ন আসবে। তাহলে একই স্টাইলে যদি আপনি একটু লক্ষ্য করেন কলিজার ভাই কলিজার বোন, তাহলে হাতের 1 যেহেতু বেস মাইনাস করছেন, তাহলে ক্যারি বিট 1। এবার এখানেও 5 আর 1 6, 6 আর 7 যোগ করলে হয় 13। তাহলে এবার আপনি কি করবেন? এই 13 সংখ্যাটা তার বেস 8 থেকে বড় হওয়ার কারণে আবার 8 মাইনাস 8 9 10 11 12 13, হাতের থেকে কত? 5। এই 5 বসবে, যেহেতু আবার বেস বিয়োগ করছেন, ক্যারি বিট এক সামনে চলে আসছে। এবার বলেন, 2 আর 1 3, 3 আর 1 কত? 4, 4 সংখ্যাটা তার বেস 8 এর থেকে ছোট, এই জন্য 4 বসে গেল। এটাই হচ্ছে আমার অক্টাল যোগের উত্তর, এটা হচ্ছে আমার অক্টাল যোগের উত্তর। তাহলে এই একই নিয়ম ফলো করে আমরা বাইনারি যোগ করবো, একটু পরে একই নিয়ম ফলো করে বাইনারি যোগ করবো রে কলিজার ভাই কলিজার বোন। আমরা কি বুঝতে পারছি? ধরেন এবার আমি একটা হেক্সাডেসিমাল যোগ করতেছি। হেক্সাডেসিমাল যোগ যদি আমি করতে চাই, ধরেন 973 আর নিচে দিলাম 197। হেক্সাডেসিমাল মানে তার বেস হবে 16, তো 16 দিলাম। যোগ করেন, যোগ করেন না, মজা পাবেন। এই দেখেন 7 8 9 10। আপনি জানেন হেক্সাডেসিমালে 10 মানে কত? হেক্সাডেসিমালে 10 মানে হচ্ছে এ। শিখাইছি প্রথম ক্লাসে, যারা ছিলেন তারা খুব ভালো পারবেন। হেক্সাডেসিমালে 10 মানে হচ্ছে এ, হেক্সাডেসিমালে 10 মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে বি, 12 মানে হচ্ছে সি, 13 মানে হচ্ছে ডি, 14 মানে হচ্ছে ই, 15 মানে হচ্ছে এফ। এটা আমি শিখাইছিলাম, তো এই জিনিসটা এখন কাজে লাগবে। তাহলে 7 আর 3 যোগ করলে হয় 10। 10 সংখ্যাটা 16 থেকে ছোট, আর 10-এর জন্য আমরা এ লিখি, এই জন্য এ। হাতের 1, যেহেতু হাতের 1 আসবে না, কেন আসবে না বলেন তো? কারণ এখানে বেস মাইনাস করা লাগে নাই। এবার দেখেন 9 আর 7 যোগ করেন 16। 16 সংখ্যাটা তার বেজের সমান, এই জন্য 16 থেকে 16 মাইনাস আসে কত? 0। এই যে 0 দেন, যেহেতু বেস মাইনাস করছেন, ক্যারি বিট এক সামনে চলে আসছে, শেষ। ক্যারি বিট এক সামনে চলে এসে কি হয়ে গেল? 9 আর 1 10, 10 আর 1 11। 11-এর জন্য আমরা কি ব্যবহার করি বলেন তো? বি। তাহলে এখানে দিবেন বি।
তাহলে উত্তর হবে B0A। B0A উত্তর হচ্ছে B0A। দেখছেন কাহিনী? তাহলে এইভাবে আপনাকে কি করতে হবে, জিনিসগুলোর কাজ করতে হবে। মেনশন তালিকায় আসে ওইটা যে মেঘবালিকা, ভুলে গেছি। এই মনোযোগ দেয়, ক্লাসের দিকে মনোযোগ দেয়, প্যাটার্ন ফলো করে আমার কলিজার ভাই কলিজার বোন। এবার যদি আমরা বাইনারি যোগ করি, দেখেন এই বাইনারি যোগ কিভাবে করতে হয়। মনে রাখবেন, বাইনারি যোগের ক্ষেত্রে বাইনারিতে শুধু 1 0 1 0 1 1 এরকম মান থাকবে। তো ধরেন এটা একটা বাইনারি বিট, নিচে আরো একটা বাইনারি দিলাম 1 0 1 1 0, এটা দিলাম, এটাও বাইনারি বিট। এবার আসেন এই যোগটাও আমরা কিভাবে করব, একই স্টাইলে করব। কিভাবে বলেন? 1 আর 0 যোগ করলে কত হয়? 1। এই একটা তার বেস থেকে ছোট হওয়ার কারণে 1 ডিরেক্ট বসে গেল, 1 ডিরেক্ট বসাই দিলাম। যেহেতু বেস মাইনাস করা লাগে নাই, তাইলে সামনে ক্যারি বিট আসবে না। এবার আসেন 1 আর 1 যোগ করলে হয় কত? 2। এই 2 সংখ্যাটা তার বেজের সমান, এই জন্য 2 থেকে 2 মাইনাস আসে কত? 0। এখানে 0 দিয়ে দিব। এবার ক্যারি বিট, যেহেতু বেস বিয়োগ করা লাগছে, ক্যারি বিট 1 চলে আসলো। এবার 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে আবার 2, আবার 2 থেকে 2 মাইনাস করলে 0, তাহলে এখানে 0। যেহেতু আবার বেস মাইনাস করা লাগছে, ক্যারি বিট 1 সামনে চলে আসলো। আবার 1 আর 1 যোগ করলে 2, এই 2টা তার বেজের সমান, 2 থেকে 2 মাইনাস করলে আবার 0, তাহলে এখানে 0 দিব। যেহেতু বেস মাইনাস করা লাগছে, তাহলে আবারও ক্যারি বিট 1 সামনে চলে আসলো। তাহলে 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে আবার 2, 2 থেকে 2 মাইনাস করলে আবার 0, তাহলে এখানে 0 দিলাম। যেহেতু বেস মাইনাস করা লাগছে, ক্যারি বিট 1 সামনে চলে আসলো। আবার 1 আর 1 যোগ করলে 2, 2 সংখ্যাটা থেকে তার বেস 2 মাইনাস করলে আসে 0, তাহলে এখানে আবারও 0 দিলাম। এবারও বেস বিয়োগ করার কারণে ক্যারি বিট 1, ওই ক্যারি বিট 1টা সামনে চলে আসবে। এটাই উত্তর। তাহলে উত্তর হচ্ছে 1 0 0 0 0। অথচ এগুলো আমরা শিখছি এভাবে, 1 + 0 = 1, 0 + 1 = 1, 1 + 1 = 0। এখানে শিখছি ক্যারি বিট 1, ক্যারি বিট 1, ক্যারি বিট 1, ক্যারি বিট 1 থাকে। এই নিয়ম অনুসরণ করে আমরা শিখছি। এগুলো হচ্ছে সূত্র। কিন্তু এখন কি কোনো সূত্র লাগছে? কোনো সূত্র লাগবে না, জাস্ট নিমিষের মধ্যে যোগ করে ফেলবেন। আমার কথা কি বোঝা গেছে কলিজার ভাই কলিজার বোন? বলেন যোগটা বুঝতে পারছেন কিনা? আপনার লাস্ট মেডিসিন বইটা কি এখন পাওয়া যায়? না, লাস্ট মেডিসিন বইটা এখন ছাড়ি না, তবে এবার ছাড়বো। 47তম BCS এর আগে আগে লাস্ট মেডিসিন বইটা ছেড়ে দিব। কম্পিউটারে লাস্ট মেডিসিন বইটা ছেড়ে দিব ইনশাআল্লাহ। এবার ক্যারিবিট কেন নিতে হয়? ক্যারিবিট যখনই আপনি বেস মাইনাস করবেন, তখনই ক্যারিবিট 1 সামনে চলে আসবে। ক্যারিবিট হচ্ছে হাতের 1, এই হাতের 1 নিয়ে আপনাকে কাজ করতে হবে। কথা বুঝতে পারছি? এবার আসেন এই সেম প্যাটার্ন অনুসরণ করে আপনাকে যদি আমি একটা যোগ করতে বলি, তাইলে আর পারবেন না? বলেন 1 0 1 1 1 1 1, নিচেও দিলাম 1 1 0 1 1। এটাও আছে বাইনারি, এটাও আছে বাইনারিতে। এটা যোগ করেন, দ্রুত করে দেখাবেন। দেখেন আমি এটাও করাই দিচ্ছি, আপনাদেরকে তৃতীয় একটা যোগ করতে দিব। দেখেন তো ভাই, 1 আর 1 যোগ করলে হয় কত? 2, তার বেসও 2, 2 থেকে 2 মাইনাস করলে হয় কত? 0। এখানে 0 মাইরা দেন। যেহেতু বেস মাইনাস করা লাগছে, ক্যারি বিট 1 সামনে চলে আসলো। এবার বলেন 1 1 1, 3টা 1 যোগ করলে হয় কত? 3, তার বেস 2, 2 মাইনাস করেন, 2 মাইনাস করলে হয় কত? 1, এখানে 1 বসে গেল। যেহেতু আবারও বেস মাইনাস করা লাগছে, ক্যারি বিট 1 সামনে চলে আসলো। আবারও 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, এখানে 0 দেন। যেহেতু বেস মাইনাস করা লাগছে, ক্যারি বিট 1। এবারও দেখেন 1 1 1, 3টা 1 যোগ করলে 3, 3 থেকে তার বেস 2 মাইনাস করলে আসে 1, এই জন্য আমরা এখানে দিয়ে দিব 1। যেহেতু বেস মাইনাস করা লাগছে, ক্যারি বিট 1 এবারও চলে আসবে। এবারও 1 1 1, 3টা 1 যোগ করলে 3, 3 থেকে তার বেস 2 মাইনাস করলে থাকে 1, এবারও আমি নিচে দিয়ে দিলাম 1। কিন্তু আমার কি শেষ হয়ে গেছে? শেষ তো হয় নাই, এটা তো ব্র্যাকেট, এটা ব্র্যাকেট। এই যে বেস মাইনাস করার কারণে আবার ক্যারি বিট 1 সামনে চলে আসলো। এবার বলেন 1 আর 0 যোগ করলে হয় 1, এই 1 সংখ্যাটা তার বেস থেকে ছোট হওয়ার কারণে 1 ডিরেক্ট বসে গেল। এবার বলেন এই 1 এর নিচে মনে মনে কি আছে? 0 আছে। এবার 1 আর নিচে 0 যোগ করলেও 1 হয়। এই 1 সংখ্যাটা তার বেস 2 থেকে ছোট হওয়ার কারণে এই 1টাও নিচে বসে গেল। তাহলে এটাই উত্তর। তাহলে উত্তর হচ্ছে 1 1 1 1 0 1 0। এটাই হচ্ছে বাইনারি বেস, এটাই হচ্ছে বাইনারি যোগের নিয়ম। তাহলে দেখেন আমরা বেস দিয়ে বাইনারি যোগ করতে পারি, বেস দিয়ে বাইনারি যোগ করতে পারি। এখানে কোনো সূত্র লাগবে না, আপনাকে মুখস্থ করা লাগবে না 1 + 0 = 1, 0 + 1 = 1, আপনাকে মুখস্থ করা লাগবে না 1 + 1 = 0, এরপরে ক্যারি বিট 1। এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ক্যারি বিট 1,
নো সূত্র, সূত্র ছাড়াই করতে পারবেন। কথা বুঝাইতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? ক্লিয়ার 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 ক্লিয়ার। এবার আমার কলিজার ভাই ও আমার কলিজার বোনেরা এবার নিজের একটা কইরা দেখান। মনে করেন দিলাম 1 1 1 1 1 1 1 1 1, এটা আছে বাইনারিতে, এই বেড়াও বাইনারিতে, এই বেড়া দুটারে যোগ করে দেখান। দ্রুত বলেন 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 বলেন, এটার উত্তর কি হবে? দ্রুত বলতে হবে আমার কলিজার ভাই কলিজার বোন, দ্রুত গতিতে বলতে হবে, কারণ আপনাদের ক্লাস শেষ করে ওই কিরে মধু মধু, ঠিক আছে, আইসিটি মানে কি মধু মধু, আসলেই মধু পাবেন, টেনশন নিয়েন না। খুব সহজ লাগলো, আমি সূত্র দিয়ে করতাম না, সূত্র দিয়ে করার কোনো প্রয়োজন নেই, সূত্র ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তার প্রত্যেকটারই একটা করে প্র্যাকটিস দেন, আরেকটা করে সময় দেন, জাস্ট 2 মিনিট। হ্যাঁ সময় দিছি, করেন। নিজেরা পারছেন মানে বুঝবো যে বুঝে গেছেন, আর নিজেরা পারতেছেন না মানে অবশ্যই আমাকে আরেকবার করাইতে হবে। একটু দ্রুত 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 করতে হবে, তাহলে আমি সামনে আগাতে পারবো। আর আগামীকালকে যদি কোনো কক্সবাজারের স্টুডেন্ট থাকেন, কক্সবাজারে আগামীকালকে বিকাল 3টায় আমার সেমিনার আছে। কক্সবাজারে বিকালে সেমিনারে আসলেই 70% স্যারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। যান, কক্সবাজার শাখায় কিন্তু আপনারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। সো কক্সবাজারের জন্য সুখবর, কক্সবাজারের কোন স্টুডেন্ট থাকলে আগামীকালকে দেখা হবে। আমি ক্লাসটা শেষ করে কিন্তু কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। আচ্ছা, সবাই সঠিক উত্তর দিয়েছেন। ওকে, আমার কলিজার ভাই কলিজার বোন একটু মিলাই নেন যারা বুঝেন নাই এখনো। আমি বললাম 1 আর 1 যোগ করলে ন্যাচারালি কত হয়? 2। এটার বেসও কত? 2। 2 থেকে 2 মাইনাস করলে হয় কত? 0। এই যে 0, যেহেতু বেস মাইনাস করতে হয়েছে তাহলে ক্যারি বিট চলে আসবে। 1 1 1, 3টা 1 যোগ করলে হয় 3, তার বেস 2, 2 মাইনাস করলে হয় কত? 1, তাহলে এই যে 1, ক্যারি বিট 1, যখনই বেস মাইনাস করতে হয় ক্যারি বিট 1 সামনে চলে আসে। 1 1 1, 3টা 1 যোগ করলে হয় কত বলেন? 3টা 1 যোগ করলে হয় 3, 3 থেকে আবার বেস 2 মাইনাস করলে হয় 1, তাহলে এখানে 1 দিবেন। তাহলে আবার বেস মাইনাস করতে হয়েছে, এই জন্য ক্যারি বিট 1 1 1 1, 3টা 1 যোগ করলে 3, 3টা থেকে তার বেস 2 মাইনাস করলে থাকে 1, আবারও দিবেন 1, যেহেতু বেস মাইনাস করছেন আবারও ক্যারি বিট 1, ক্যারি বিট 1 দিলেন। এবারও যদি ক্যারি বিট 1 দেন তাহলে এবারও দেখেন 1 আর 1 যোগ করলে হয় 2, 2 থেকে তার বেস 2 মাইনাস করলে হয় 0, তাহলে এখানে আপনাকে 0 দিতে হবে। যেহেতু আপনি আবারও বেস মাইনাস করছেন, ক্যারি বিট 1 একটা সামনে আছে, ওই ক্যারি বিট 1টা এখানে মনে মনে বসে যায়। তাহলে এটাই হচ্ছে আমার বাইনারি উত্তর। তাহলে উত্তর হচ্ছে গিয়ে 101110 101110। সবার উত্তর রাইট হয়েছে, মাশাআল্লাহ। আমার খুবই ভালো লাগতেছে যে আমি আমার কলিজার ভাই বোনদেরকে খুব প্রপারলি জিনিসটা শেখাইতে পারলাম। ওকে, টার্ন। মানে আমি প্রাউড ফিল করতেছি, গর্বিত মনে হচ্ছে নিজেকে যে এত কঠিন জিনিসটা আমার কলিজার ভাই কলিজার বোনদেরকে খুব সহজভাবে আমি বোঝাতে সক্ষম হয়েছি। ওকে, যাই হোক, তাইলে আমরা আর কখনোই, আচ্ছা কক্সবাজারের আছে, কক্সবাজারে থাকলে অবশ্যই মোহাম্মদ আলী, কালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ। কালকে কক্সবাজার শাখায় আমাদের ক্লাস হবে, বিজিবি ক্যাম্পের বিপরীতে কক্সবাজার শাখায় ক্লাস হবে ইনশাল্লাহ। বিকাল 3টা সেমিনারে থাকলেই অফারে ভর্তি হওয়ার সুযোগও থাকবে। আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। আমরা যোগ শিখলাম, এবার আমরা শিখব কমপ্লিমেন্ট বা পরিপূরক। এই পরিপূরক থেকে যে কি পরিমাণ প্রশ্ন আসে রে কলিজার ভাই কলিজার বোন, আমি বলে বুঝাইতে পারবো না। পরিপূরক, যেটাকে আমরা ইংলিশে বলি কমপ্লিমেন্ট, ইংলিশে যেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট। এই পরিপূরক বা কমপ্লিমেন্ট থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আমি এটার পাশেও দিয়ে রাখতে বলতেছি 7 স্টার। বিসিএস এখন পর্যন্ত এই কমপ্লিমেন্ট বা পরিপূরক থেকে 3টা প্রশ্ন আসছে। তার মানে এই পরিপূরক বা কমপ্লিমেন্ট বিসিএস এর জন্য অনেক বেশি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক স্যার রিটেনে এগুলো আসে না। আর রিটেনে আসলে এভাবে অ্যান্সার করবেন, কোনো সমস্যা নেই। এবার আসে পরিপূরক শিখাবো আপনাদেরকে 1 সেকেন্ডে, যেটাকে সারা জীবন মাথার কাটা মনে করছেন, সেই বেটা পরিপূরক শিখবেন মাত্র 1 সেকেন্ডে। বিশ্বাস হয় না? 1 সেকেন্ডে আপনারা আমি পরিপূরক শিখাবো। দেখবেন ওই যে আমরা যখন বাইরে যাই, পছন্দের মানুষের পছন্দ হইলে পছন্দ হয়ে গেছে, ওই যে পছন্দের মানুষের দেখে যেমন পছন্দ হয়, তেমনই পরিপূরকের চেহারা দেখবেন, ও তুই তো এইটা, মানে কি দেখা মাত্রই উত্তরের প্যাটার্ন পেয়ে যাবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তাহলে পরিপূরকের ভয়, আমরা করব জয়, মাত্র কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে, টেনশন নাই। আচ্ছা, এবার একটু মনোযোগ দেই আমার কলিজার ভাই কলিজার বোন, এই পরিপূরক বা কমপ্লিমেন্ট জিনিসটা আসলে কি। দেখেন,
বেসিক্যালি আমরা যখন কোন সংখ্যার বাইনারি বিট বের করি, ধরেন আপনাকে আমি যখন 20-এর বাইনারি বিট বের করতে বলতেছি, 20টা ডেসিমেলে আছে, এটাকে যখন বাইনারিতে বের করতে বলে আপনাদেরকে কিন্তু একটা নিয়ম শিখাইছিলাম যে যার বাইনারি বিট বের করতে হয় তাকে অর্ধেক করতে হয়। 20-এর অর্ধেক কত? 10, 10-এর অর্ধেক কত? 5, 5-এর অর্ধেক কত? 2.5, কিন্তু শুধু 2 লিখবেন। 2-এর অর্ধেক হচ্ছে 1, দশমিকের মানগুলো লেখার দরকার হয় না। এরপরে যারা যারা জোড় তাদের নিচে 0, যারা বিজোড় তাদের নিচে 1, যারা জোড় তাদের নিচে 0, যারা বিজোড় তাদের নিচে 1। এটাই হচ্ছে 20-এর বাইনারি বিট। তার মানে যার বাইনারি বিট বের করতে বলবে তাকে অর্ধেক করে 1 পর্যন্ত নিয়ে আসবো। এরপর জোড়গুলোর নিচে 0, বিজোড়গুলোর নিচে 1 দিলে আমার যে বাইনারি বিটটা পাবো এটাই হচ্ছে আমার 20-এর বাইনারি বিট। কিন্তু একটা পজিটিভ সংখ্যার বাইনারি বিট বের করা গেলেও -20-এর জন্য যখন আমরা বাইনারি বিট বের করতে যাব তখন যে আমরা একটা হ্যাসেলে পড়ি, এই হ্যাসেলটার জন্যই আমাদের এই কমপ্লিমেন্ট বা পরিপূরকের আবির্ভাব। তাহলে কমপ্লিমেন্ট বা পরিপূরক বেসিক্যালি তৈরি করা হয়েছে নেগেটিভ কোন সংখ্যার বাইনারি বিট বের করার জন্য। তাহলে নেগেটিভ কোন সাইন যুক্ত সংখ্যার বাইনারি বিট বের করার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি পরিপূরক বা কমপ্লিমেন্ট। পরিপূরক বা কমপ্লিমেন্ট, পরিপূরক বা কমপ্লিমেন্ট। এবার দেখেন এখান থেকে প্রশ্ন কিভাবে আসে আর এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে দিব। দেখেন আমার কলিজার ভাই কলিজার বোন, যখনই আপনি দেখবেন যে আমাকে প্রশ্ন করছে ঠিক এইভাবে, মনে করেন আপনাকে বলল 101101 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত? ওয়ান্স কমপ্লিমেন্ট, এই ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে একের পরিপূরক আপনাকে বের করতে বলছে। এই ওয়ান্স কমপ্লিমেন্ট যখনই আপনাকে বের করতে বলবে তখন মনে রাখবেন যে বেটার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে বলবে ওই বেটারে শুধুমাত্র বিপরীত করে দিবেন। ওই বেটারে শুধুমাত্র বিপরীত করে দিলে ওয়ান্স কমপ্লিমেন্ট শেষ। তাইলে বলেন এত এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে? জাস্ট বিপরীত করেন। এই 1টা হয়ে যাবে 0, 0টা হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 00, 0টা হয়ে যাবে 1, 1টা হয়ে যাবে 0। এটাই হচ্ছে আমার টয়েস কমপ্লিমেন্টের মান, শেষ। যদি কখনো ডিরেক্ট বাইনারি বিট দিয়ে বলে যে টয়েস কমপ্লিমেন্ট বের করো, তাহলে আপনি শুধু কি করবেন? ও ওয়ান্স কমপ্লিমেন্ট বের করো, তাহলে আপনি শুধু কি করবেন? যে বেটা বাইনারি বিট গুলো দেওয়া থাকবে ওই বেটাগুলোর বিপরীত করে দিবেন। 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, শেষ। ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ শেষ। তাহলে আমরা কি করব? যখনই কোনো বাইনারি বিট দেখব এই বাইনারি বিটগুলোর বিপরীত মানকে আমরা কি বলবো? ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার হচ্ছেন এইটাই যদি আমাকে আবার বলতো টুয়াইস কমপ্লিমেন্ট কত, তাহলে টুয়াইস কমপ্লিমেন্ট বের করার জন্য যে কাজটা করতে হয়, ওয়ান্স কমপ্লিমেন্টের এই মানের সাথে আরো 1 যোগ করে মান বের করতে হয়। কিন্তু আপনাকে আমি ম্যাজিক শেখাবো, এমন ম্যাজিক শেখাবো যে ম্যাজিক দিয়ে আপনাকে আর জীবনেও কোনোদিন টুয়াইস কমপ্লিমেন্টের জন্য আর 1 যোগ করার দরকার হবে না। কারণ 1 যোগ করতে গিয়ে অনেকে ভুল করে। শোনেন, টুয়াইস কমপ্লিমেন্টের মান বের করার জন্য যে নিয়মটা হচ্ছে, আপনি শুরুতে যে বাইনারি বিটটা দেখবেন, এই বাইনারি বিটের একদম ডান পাশের একটা 1 পর্যন্ত মান ঠিক রাখবেন। একটা 1 পর্যন্ত মান ঠিক রেখে বাদ বাকি যতগুলো মান থাকবে সবগুলোকে বিপরীত করে দিলে টুয়াইস কমপ্লিমেন্টের মান হয়ে যায়। কেমনে? ধরেন এটা আছে 0, 0টা হয়ে যাবে 1, এটা 1, 1টা হয়ে যাবে 0, এটা 1, 1টা হয়ে যাবে 0, এটা 0, 0টা হয়ে যাবে 1, এটা 1, 1টা হয়ে যাবে 0। এটাই হচ্ছে আমার টুয়াইস কমপ্লিমেন্টের মান, এটাই হচ্ছে আমার টুয়াইস কমপ্লিমেন্টের মান। তাহলে টুয়াইস কমপ্লিমেন্টের মান শুধু বের করতে হয় ডান পাশের একটা 1 ঠিক রেখে বাকি সব বিপরীত। আর ওয়ান্স কমপ্লিমেন্টের মান বের করতে হয়, ওয়ান্স কমপ্লিমেন্টের মান বের করতে হয় সব বিপরীত। অল বিপরীত হইলে ওয়ান্স কমপ্লিমেন্ট, ডান পাশের একটা 1 পর্যন্ত মান ঠিক রেখে সব বিপরীত করলে টুয়াইস কমপ্লিমেন্ট। এই ছোট্ট জিনিসটা আমরা বারবার ভুল করি। আজব পাবলিক, আমরা সারা জীবন শুধু মুখস্থ করি। আরে ভাই মুখস্থ 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 করে কি লাভ রে ভাই? মুখস্থ করে কখনো কম্পিউটারে ভালো করা সম্ভব না। কম্পিউটার মানে হচ্ছে মজা, কম্পিউটার মানে হচ্ছে টেকনিক। আপনাকে টেকনিক অবলম্বন করে শিখতে হবে। তাহলে আমাকে যদি কখনো ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে বলে, টুয়াইস কমপ্লিমেন্ট বের করতে বলে, তাহলে পারবো কিনা বলেন? পারা যাবে না? পারা যাবে না। এখন যদি আমি আপনাদেরকে দেই একটা, বলেন তো, আমি আপনাদেরকে বললাম এখানে একটা মান দিলাম 10111000 1 2 3 4 5 6 7 8, ধরেন এটা দিলাম 10। আমি বললাম এত এর 1 and টুয়াইস কমপ্লিমেন্ট বের করো, মানে এত এর 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক বের করতে বললাম। এটার 1 এর পরিপূরক কি হবে, টুয়াইস কমপ্লিমেন্ট কি হবে, দ্রুত বলেন। এত এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে, দ্রুত বলেন, দ্রুত বলেন।
শুধু দোয়া করবেন সুস্থ থাকে, খালি ক্লাস নিয়ে দিব, কম্পিউটারের ভয় আমি জয় করে দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ভাই বিসিএস এক্সাম আগস্টে, টেনশন নাই, টেনশন নাই, আমি আছি, ছাতার মতো লেগে থাকবো, টেনশন নাই। এই দ্রুত 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 দ্রুত, একের জায়গায় যদি শূন্য থাকে কোনো সমস্যা নাই। এবার তো শূন্য আছে, তাতে করে কোনো সমস্যা নাই, সমস্যা নাই। আমি বলেছি ডান পাশের একটা 1 পর্যন্ত মান ঠিক থাকবে। ও আমার কলিজার ভাই, আমি যখনই ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে যাব, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে সব বিপরীত। 1 0টা হয়ে যাবে 0 1, 0টা হয়ে যাবে 1, 1টা হয়ে যাবে 0, 1টা হয়ে যাবে 0, 1টা হয়ে যাবে 0, 1 0টা হয়ে যাবে 1, 1টা হয়ে যাবে 0। এটা ওয়ান্স কমপ্লিমেন্টের মান বের হয়ে গেল। এবার যদি আমি টুয়াইস কমপ্লিমেন্টের মান বের করতে চাই, টুয়াইস কমপ্লিমেন্টের মানের ক্ষেত্রে ডান পাশের একটা 1 পর্যন্ত মান ঠিক থাকবে। ডান পাশে একটা 1 পর্যন্ত মান যদি আমি একটু নেওয়ার চেষ্টা করি, তাহলে এখানে 1 0 পর্যন্ত মান ঠিক থাকতেছে। একটু আগে ডান পাশে ডিরেক্ট 1 থাকার কারণে ডান পাশের একটা 1 কে নিয়েছি, এরপর বাকি সব বিপরীত করে দিয়েছি। এবার আমি ডান পাশে লক্ষ্য করে দেখতেছি 1 এর বদলে একটা শূন্য আছে, এর আগে 1 আছে। যতক্ষণ না পর্যন্ত ডান পাশে আমি একটা 1 পর্যন্ত নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত মান ঠিক রাখবো। ধরেন এখানে 1 0 থাকার কারণে 1 0 ঠিক রাখলাম, কারণ একটা 1 পর্যন্ত মানের কোনো পরিবর্তন করা যাবে না। এবার যদি আমি বিপরীত করে দেই, তাইলেই আমি টুয়াইস কমপ্লিমেন্টের মানটা পেয়ে যাব। এবার বলেন 1 0টা কি হয়ে যাবে? 0 1 হয়ে যাবে। ডাবল 1 কি হয়ে যাবে? ডাবল 0 হয়ে যাবে। 0টা 1 হয়ে যাবে, 1টা 0 হয়ে যাবে। এটাই হচ্ছে আমার টুয়াইস কমপ্লিমেন্টের মান। ধরেন কোন একটা জায়গায় গিয়ে টুয়াইস কমপ্লিমেন্ট এভাবে বের করতে বলতে পারে 1 0 1 0 1 0 0 0, কোনো সমস্যা নেই। ডান পাশের একটা 1 পর্যন্ত মান ঠিক রাখেন, বাকি সব বিপরীত করে দেন। 0টা 1 1টা 0, 0টা 1 1টা 0। এটাই টুয়াইস কমপ্লিমেন্টের মান। তার মানে ডান পাশের একটা 1 পর্যন্ত আমার সব কিছু ঠিক রাখতে হবে। এই মাঝে মাঝে একটু ওয়াজ করি মজা করার জন্য। অনেকে বলে যে ভাই ওয়াজ করেন কেন? বলেন 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 বলেন, ক্লিয়ার কিনা? আপনারা কি ক্লিয়ার হতে পেরেছেন? তাহলে একটু দ্রুত বলেন যে আমরা ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলেন। বলেন 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 বলেন, কঠিন লাগে? আইসিটি কঠিন লাগে না? ক্লিয়ার? বুঝবার পারছি নি? আবে বুঝবার পারছি নাকি? বুঝবার পারলে সামনের দিকে আগাইলাম। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন। ওকে, জাযাকাল্লাহু খাইরান। তাইলে আমরা সামনের দিকে আগাই। তাইলে আমরা আজকে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে বাইনারি যোগ, একটা হচ্ছে পরিপূরক। এবার আমরা শিখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা শিখবো সেটা হচ্ছে আমরা বুলিয়ানের সূত্র শিখবো। এই বুলিয়ান সূত্র, এই বেটা বুলিয়ানের সূত্র থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এটাও লিখে রাখেন 7 স্টার টপিক। এই বুলিয়ানের সূত্র থেকে এখন পর্যন্ত 3টা প্রশ্ন আসছে। আপনারা জানেন সূত্রগুলো এমন স্টাইলিশ ভাবে আসে যেগুলো আসলে কি বলবো, খুবই স্টাইলিশ। কিন্তু এই সূত্র আমরা জীবনেও মুখস্থ করব না। নায়িকার না, নায়িকার না, মুখস্থ করব না, মুখস্থ করব না। ক্লিয়ার? তাহলে মুখস্থ যদি আমরা করতে না চাই, তাহলে বুলিয়ানের সূত্র দুই ধরনের। এক পাশে আমরা সবাই লিখি যোগের সূত্র। কি লিখবো? যোগের সূত্র। আর আরেক পাশে লিখি আমরা গুণের সূত্র। কিসের সূত্র? গুণের সূত্র। এই যোগের সূত্র আর গুণের সূত্র, এই দুইটা সূত্র আমরা সুন্দর করে প্র্যাকটিক্যালি শিখবো, নট মুখস্থ। কারণ আমি মুখস্থ বিদ্যায় বিশ্বাসী না, মুখস্থ করা যাবে না। সূত্র কিসের মুখস্থ? সূত্র মানেই টেকনিক, সূত্র মানেই মজা, সূত্র মানেই প্র্যাকটিক্যাল ভাইব। আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে শিখবো। দেখেন বুলিয়ান বলতেছে যে তোমরা আমার সাথে একটা চলক নিবা, একটা চলকের সাথে 1 অথবা 0 যোগ করবা, বা একই চলক দুইবার যোগ করবা। যোগ করার ফলে তোমরা যে মানগুলো পাবা, এই মানগুলোর ফলাফল কি এটা আমাকে বলো। বেসিক্যালি বুলিয়ানের সূত্রের একটা প্র্যাকটিক্যাল ভাইব আমি দেখাই। প্র্যাকটিক্যাল ভাইবটা ঠিক এরকম। মনে করেন আপনি একটা সুইচ, মনে করেন একটা কারেন্টের একটা বাতির সুইচ আপনি অন করছেন। শুনেন, সুইচ যে আপনি অন করলেন, আপনি কি জানেন যে অন এর মান কত? 1। পৃথিবীর যত ইলেকট্রনিক্স ডিভাইস আছে, এই ডিভাইসগুলো হিসাব নিকাশ প্রদান করে বা সচল বা অচল থাকবে,
এটা ডিপেন্ড করে সবসময় বাইনারি বিট 0 আর 1 এর উপর। বাইনারি বিট 0 আর 1 এর উপর। এই যে 0 আর 1, অন সচল মানে 1, আর যদি অফ থাকতো, অফ মানে হচ্ছে 0, অচল মানে 0। আমরা যে ক্যালকুলেটরে হিসাব করি, ক্যালকুলেটরটা একটু ভাঁজ করে, এটা ক্যালকুলেটরে 1 0 ব্যতীত আর অন্য কোনো মান নাই। 1 0 1 0 1 0 ক্যালকুলেটরে যাই লেখেন না কেন, দিন শেষে ওই বেটা হিসাব নিকাশ প্রদান করে বাইনারি বিট 0 আর 1 এর মাধ্যমে। তো এখানে বুলিয়ানের সূত্রের ক্ষেত্রে আমরা যে চলকটা ধরবো, এই চলকের মান হয় 0 হবে, নাহলে 1 হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে। তাইলে দেখেন, খুব সহজে বোঝানোর জন্য আমি আপনাদেরকে সুন্দর করে জিনিসটা মাথার মধ্যে ঢুকাই দিই। এই যোগের সূত্র যখন আপনি দেখবেন, 1 নম্বরে আমাদের এভাবে দেওয়া থাকে a প্লাস 0 ইকুয়াল হোয়াট। 2 নম্বরে দেওয়া থাকে a প্লাস 1 ইকুয়াল হোয়াট। 3 নম্বরে আমাদের দেওয়া থাকে a প্লাস a ইকুয়াল হোয়াট। 4 নম্বরে আমাদের দেওয়া থাকে a প্লাস a বার ইকুয়াল হোয়াট। এই যে 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্ন বারবার পরীক্ষায় আসে আর বলে নিচের কোনটি সঠিক। এই সঠিকগুলো যাচাই করা মামুলি ব্যাপার, নিমিষের মধ্যে চুটকি দিয়ে পারবেন। দেখেন, আমি একটা একটা করে ব্যাখ্যা করতেছি। ধরেন, গুণের সূত্র বোঝার আগে আমরা যোগের 1 নম্বর সূত্রটারে আমরা বোঝার চেষ্টা করি। আছে a প্লাস 0। মনে রাখবেন, আমার যে চলকটা থাকবে, এই বেটা চলকের মান আপনি দুইটা ধরবেন, একটা 0 আর একটা 1। এই যে অজানা চলক, এই চলকের মান 0 আর 1 ধরবেন, দুইটাই ধরতে হবে আপনাকে। ধরেন, আমি প্রথমে যদি 0 দিয়ে টেস্ট করি, আমি এর মান 0 ধরলাম। 0 প্লাস 0 ইকুয়াল কত হয় বলেন তো? 0ই হয়। তাহলে এর মান একবার 0 ধরছি, তাহলে বাকি আছে কি 1। এবার 1 ধরবো। বলেন 1 প্লাস 0, এই 1 আর 0 যোগ করলে কত হয়? 1। শোনেন, যখনই আপনি দেখবেন এই এ চলকের মান 0 আর 1 বসানোর ফলে ফলাফল গুলো ভিন্ন আসছে, ফলাফল ভিন্ন আসছে মানে এই বেটার উত্তর চলকটাই। কেন? কারণ চলকের মান যখন আপনি 0 নিছেন, ফলাফল পাইছেন 0। চলকের মান যখন আপনি 1 নিছেন, ফলাফল পাইছেন 1। এই জন্য মাথায় রাখবেন, যে চলকটা দেওয়া থাকবে, এই চলকের মান একবার 0 ধরবেন, আর এখানে যে মানটা আছে ওটার সাথে যোগ করবেন। যোগ করে দুইটা মানই যোগ করার ফলে যদি ফলাফল ভিন্ন আসে, তাইলে এখানে যে চলকটা থাকবে, চলকটাই হবে উত্তর। যদি এটা বি থাকতো, উত্তর হয়তো বি। যদি এটা সি থাকতো, উত্তর হয়তো সি। যদি এটা এক্স থাকতো, উত্তর হয়তো এক্স। যদি এটা এম থাকতো, উত্তর হয়তো এম। কারণ আমি যখন এর মান 0 বসেছি, ফলাফল পাইছি 0। এর মান যখন 1 বসেছি, ফলাফল পাইছি 1। এই জন্য a প্লাস 0 ইকুয়াল এ। a প্লাস 0 ইকুয়াল কি? a। তাইলে আমরা a প্লাস 0 ইকুয়াল a ব্যবহার করব। 2 নাম্বারটা শিখি, তাইলে আমাদের আর 1 নম্বরের ঝামেলা থাকবে না। 2 নম্বরে কি বলছে দেখেন তো? 2 নম্বরে বলতেছে a প্লাস 1। এবারে এর মান একবার 0 ধরি, 0 প্লাস 1 ইকুয়াল 1। এবার আসেন, এর মান যদি 1 ধরি, 1 প্লাস 1 ইকুয়াল, আবার 2 মাইরেন না, এখানেও কিন্তু 1 হবে। কেন 1 হবে সেটা বলি। ধরেন, এখানে দুইটা সুইচ আছে, দুইটা সুইচ আছে। এই দুইটা সুইচকে অন করলে আমার এই বাতিটা জ্বলবে। তাহলে দুইটা সুইচ অন মানে দুইটারই মান 1। বাতিটা জ্বলছে মানে কি? বাতিটা জ্বলে গেছে মানে ফলাফল 1 পাইছি। তো এখানে দুইটা 1 যোগ করা মানে দুইটা সুইচ অন করা। আর দুইটা সুইচ অন করার ফলে আমি যে ফলাফলটা পাবো, এই ফলাফলের মান 1, নট 2। এখানে 2 বলতে কোনো কিছু আসবে না। এখানে 0 আর 1 এর খেলা, 0 আর 1 এর খেলা। যদি এখানে 100টা 1ও যোগ করা অবস্থায় থাকতো, তাও আপনি 1ই দিতেন। যদি আপনাকে বলতো যে বুলিয়ানের সূত্রের ক্ষেত্রে চলক এ যদি 100টা থাকে, আর যদি সবগুলো যোগ অবস্থায় থাকে, তাদের মান কত হবে? এর মান যদি 1 হয়, তাহলে ওই 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, 100টা 1ও যদি যোগ করেন, ওই 1ই হবে। কারণ 100টা 1 দ্বারা বোঝায় 100টা সুইচ অন, 100টা সুইচ অন। এবার আসেন, আমি যদি 1 প্লাস 1 বলি, তাহলে 1। দেখেন তো ফলাফল একই আসছে কিনা? ফলাফল যখন একই আসবে, যা আসবে তাই উত্তর। তাহলে এটার উত্তর কিন্তু আমার 1 হয়ে গেল। যদি এটারও ফলাফল ভিন্ন আসতো, তাহলে কিন্তু এটার উত্তর চলক হয়ে যেত। কথা কি বুঝতে পারছি? তাইলে এটার উত্তর কি হয়ে গেল বলেন? 1 হয়ে গেল। তাহলে আমরা বলবো a প্লাস 1 ইকুয়াল 1। কেমনে? এর মান যখন 0 দিছি তখনও 1 পাইছি, এর মান যখন 1 দিছি তখনও 1 পাইছি। 1 1 দুইটা ফলাফল একই আসার কারণে ফলাফল 1 হয়ে গেল। ফলাফল 1 হয়ে গেল। বলেন আমার কলিজার ভাই, কলিজার বোন। এবার 3 নাম্বার ফর্মুলায় চলে আসে। 3 নাম্বার ফর্মুলায় আমি দেখতে পাচ্ছি দুইটা চলকই a, দুইটা চলকই a। দুইটা a কে যদি আপনি যোগ করেন, তাহলে এর মান যখন আপনি 0 ধরবেন, তাহলে দুইটাই 0 ধরতে হবে। 0 প্লাস 0 ইকুয়াল 0। এবার আসেন, এর মান যদি 1 ধরেন,
তাহলে 1 প্লাস 1 ধরতে হবে, 1 প্লাস 1 ইকুয়াল 1, ফলাফল ভিন্ন আসছে। ফলাফল ভিন্ন আসলে কি উত্তর? চলকটাই উত্তর। কারণ এর মান যখন 0 নিছি ফলাফল পাইছি 0, এর মান যখন 1 নিছি ফলাফল পাইছি 1। এই জন্য a প্লাস a ইকুয়াল কি বলেন? a। তাহলে এখানে a প্লাস a ইকুয়াল হবে a। এইভাবে আপনাকে ব্যাখ্যা করে করে উত্তর দিতে হবে, তাইলে আর কখনোই কি হবে না বলেন তো? ভুল হবে না। কথা কি বুঝতে পারছি? তার সব আচ্ছা আচ্ছা, একটু মনোযোগ দিব, একটু মনোযোগ দিব। মনোযোগ দিলে সবাই পারবো, আর যারা মনোযোগ দিব না তারা কিছুই বুঝবো না। কথা বুঝতে পারছে? একটু মনোযোগ দেয়। দেখেন 4 নাম্বার ফর্মুলাটা আমাকে কি বলছে? 4 নাম্বার ফর্মুলাটা কি আমাকে বলতেছে যে a প্লাস a বার, মনে রাখবেন a আর a বার একজন আরেকজনের বিপরীত। তাহলে এখানে নোট করে নিতে পারেন, a এবং এর ওপর বার মানে হচ্ছে এর ওপর যদি প্রাইম বা এরকম যদি মাথার উপরে যদি এরকম একটা টান থাকে এটাকে বলা হয় বার। তাহলে a এবং a বার একজন আরেকজনের বিপরীত, একজন আরেকজনের বিপরীত, একজন আরেকজনের বিপরীত, একজন আরেকজনের বিপরীত, এটা মাথায় রাখবেন। আমি কি কথা বুঝাইতে পারছি? একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। দেখেন তাহলে a প্লাস a বার, এখানে যদি a এর মান 0 ধরেন, এই যে 0, তাহলে শতভাগ a বারের মান 1 ধরতে হবে। কেন জানেন? কারণ a আর a বার বিপরীত, a এর মান 0 ধরলে a বারের মান 1 ধরতে হয়। তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়? 1। আবার a এর মান যদি আপনি 1 ধরেন, তাহলে এই বেটা a বারের মান 0 ধরতে হবে, 1। তাহলে a প্লাস a বারের মান হবে 1। শেষ, খেল খতম। কথা কি বুঝতে পারছি? তাহলে এই বুলিয়ানের সূত্র থেকে প্রতি বছর প্রশ্ন আসে, বলে যে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। দ্বিবর্গানের সূত্র থেকে এবার প্রশ্ন আসছিল 46তম বিসিএজে। তাহলে এবার দেখেন আমরা যদি গুণের ফর্মুলাগুলো একটু দেখার চেষ্টা করি একই স্টাইলে, তাইলে কেমন হয়? গুণের ফর্মুলাগুলো শিখলে আপনাদের আর কোনো ঝামেলা হবে না। আশা করা যায় যে a ইন্টু 0 ইকুয়াল কত হবে? 2 নম্বরে হচ্ছে a ইন্টু 1 ইকুয়াল কি হবে? 3 নাম্বার হচ্ছে a ইন্টু a ইকুয়াল কি হবে? 4 নাম্বার হচ্ছে a ইন্টু a বার ইকুয়াল কি হবে? জাস্ট যোগের জায়গায় কি দিছি? ইন্টু ব্যবহার করছি। এবারও দেখেন একই স্টাইলে এর মান কি নিব? হয় 0 নইলে 1। তাহলে প্রথম সূত্র a ইন্টু 0 ইকুয়াল কত হবে? এটা আমরা যাচাই করব। এর মান যদি 0 ধরি, 0 ইন্টু 0 ইকুয়াল কি 0। এর মান যদি 1 ধরি, 1 ইন্টু 0 ইকুয়াল কি 0। ফলাফল একই আসছে 0, তাহলে ফলাফল 0। তাহলে a ইন্টু 0 ইকুয়াল 0, কারণ কোনো কিছুর সাথে 0 গুণ করলে 0ই হয়। তাহলে a ইন্টু 0 ইকুয়াল 0, a ইন্টু 0 ইকুয়াল 0। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এই মনোযোগ দেন, তাহলে মাথার বুদ্ধি যাবে না। একটু মনোযোগ দেন, একদম ভালোভাবে বুঝতে পারবেন। জাস্ট চলকের জায়গায় একবার 0 বসাবেন, একবার 1 বসাবেন, যাচাই করে ফলাফল একই আসলে ওটাই উত্তর, ভিন্ন আসলে চলকটাই উত্তর। এই দুইটা কথা বুঝতেছেন না, তাহলে কেমনে বিসিএস পরীক্ষা দিবেন? বিসিএস পরীক্ষা দিতে গেলে মাথাকে একটু স্ট্রং করতে হবে, যে স্টামিনাকে স্ট্রং করতে হবে, যে কলিজার ভাই কলিজার বোন। আচ্ছা, এবার একটু মনোযোগ দেই। তাইলে এই a ইন্টু 1 এটাকে যদি আমরা যাচাই করতে চাই, তাহলে আমরা কি করব বলেন তো? a ইন্টু 1 এটাকে যদি আমরা যাচাই করতে চাই, তাহলে এটাকেও a এর মান এবার 0 বসান। 0 ইন্টু 1, এই 1টা ঠিকই থাকবে। 0 ইন্টু 1 ইকুয়াল 0, কারণ 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0ই হয়। তাহলে এর মান যেহেতু একবার 0 নিচে, বাকি আছে কি 1। তাহলে এবার দেন 1 ইন্টু 1 ইকুয়াল কি 1। দেখেন ফলাফল ভিন্ন আসছে। ফলাফল যখনই ভিন্ন তখন চলকটাই উত্তর। তাহলে a ইন্টু 1 এর মান হবে a। শেষ। আমি আবার বলতেছি a ইন্টু 1 হচ্ছে আমার সূত্র। তাহলে এর মান একবার 0 নিলাম, 0 ইন্টু 1 ইকুয়াল 0 হইলো। এর মান 0 নেওয়া শেষ, বাকি আছে 1। তাহলে 1 ইন্টু 1, অর্থাৎ এখানে যেটা থাকবে এটা তো ফিক্স থাকবে। তাহলে 1 ইন্টু 1 ইকুয়াল 1। তাহলে দেখেন ফলাফল যখন ভিন্ন হয় তখন চলকটা উত্তর হয়, কারণ আপনি এর মান যখন 0 নিচ্ছেন ফলাফল পাইছেন 0, এর মান যখন 1 নিচ্ছেন ফলাফল পাইছেন 1। এই জন্য a ইন্টু 1 ইকুয়াল a হইলো। কি হইলো? a হইলো। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, একটু মনোযোগ দেই, একটু মনোযোগ দেই, একটু মনোযোগ দেই। যারা মনে হয় জীবনে ফার্স্ট দেখতেছেন তাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু যারা এর আগে মুখস্থ করছে তারা খুব মজা পাচ্ছে। কেন? কারণ তারা অনেকেই এই সূত্রগুলো মুখস্থ করছে, প্র্যাকটিক্যালি অনেকে শেখে নেই। প্র্যাকটিক্যালি শিখলে আর এগুলো মুখস্থ করা লাগে না। এবার দেখেন 3 নাম্বার সূত্রটা আমি বলি। 3 নাম্বার সূত্রটা আমাকে বলতেছে a ইন্টু a। এবার বলেন a এর মান যদি আমি 0 ধরি, তাহলে 0 ইন্টু 0 ইকুয়াল 0, কারণ দুইটাই a, দুইটারই মান 0 ধরতে হবে। এবার যদি এর মান 1 ধরি, তাহলে 1 ইন্টু 1 ইকুয়াল কি হবে বলেন? 1। ফলাফল ভিন্ন আসছে। এই ফলাফল ভিন্ন আসলে কি উত্তর? চলকটা উত্তর।
তাহলে ফলাফল ভিন্ন আসার কারণে এটার উত্তর হবে চলক, চলকটা উত্তর। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, ওকে, ডান। এবার আসেন 4 নাম্বার ফর্মুলাটা যদি আমরা চলে যাই। 4 নাম্বার ফর্মুলাটা আমাদেরকে কি বলছে দেখেন তো, এ ইন্টু এ ভাগ, তাহলে এ আর এবার একজন আরেকজনের বিপরীত। এই বেটার মান যদি 0 নেন, এই বেটার মান 1 ধরতে হবে, 0 দ্বারা কোনো কিছু গুণ করলে 0 হয়। এবার এই বেটার মান যদি 1 নেন, এই বেটার মান 0 ধরতে হবে, তাহলে এদের এই যে 0 গুণ অবস্থা আছে মানে এটার মান 0, তাহলে ফলাফল একই আসছে 0, তাহলে এ ইন্টু এবারের মান 0, শেষ, খেল খতম। এই 8টা সূত্র থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এই 8টা ফর্মুলা আপনারা কি করেন? মুখস্থ করেন। আমি সূত্র ব্যাখ্যা করে বুঝাই দিলাম, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। যাদের কাছে কঠিন মনে হয়েছে তারা আরেকবার আমার ক্লাসটা রিপিট করবেন, রিপিট করলে আশা করা যায় যে বুঝতে পারবেন। আমি বলছি যে চলকের মান একবার 0 ধরবেন, একবার 1 ধরবেন, যাচাই বাছাই করে যদি ফলাফল একই আসে তাহলে ওটাই উত্তর, ফলাফল যদি ভিন্ন আসে তাহলে চলকটা উত্তর। এই একটা কথার উপর ভিত্তি করে আমাদের কিন্তু এই 8টা সূত্র হয়ে গেল, এই 8টা সূত্র হয়ে গেল, এই 8টা সূত্র হয়ে গেল। যারা বুঝতে পারেন নাই তারা জাস্ট আমার ক্লাসটা আরেকবার রিপিট করবেন, আশা করা যায় কখনো ভুল হবে না। আমি কি কথা বুঝাতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? বলেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলেন সবাই, ক্লিয়ার কিনা? একটু এনশিওর করি আমরা সবাই, একটু এনশিওর করি যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, যারা মনোযোগ দিয়ে ক্লাস করছি সবাই ক্লিয়ার। আচ্ছা, এবার আসি, এখানে আমাদের ডি মর্গানের উপপাদ্য থেকে দুইটা প্রশ্ন আসে, ডি মর্গানের উপপাদ্য থেকে দুইটা প্রশ্ন আসে। এই ডি মর্গানের উপপাদ্য গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এবার আমরা হেডিং দিব ডি মর্গানের উপপাদ্য। এই ডি মর্গানের উপপাদ্য দুইটা, এই বেটা আসলে কি বলতেছে আমরা একটু দেখি। ডি মর্গানের উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য, একটু মনোযোগ দেয়। ডি মর্গানের দুইটা উপপাদ্য, একটা যোগের একটা গুণের। তো ডি মর্গান বেটা কি বলে দেখেন, একটু মনোযোগ দেন। এই বেটা বলতেছে 1 নাম্বার সূত্র, বলতেছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ধরেন একই ছাদের নিচে সে 4টা বউ বিয়ে করে রাখছে। এখন 4টা বউ বিয়ে করে রাখলেও ছাদ একটা থাকলেও দেখেন এদের মধ্যে কিন্তু মাঝখানে প্লাস অবস্থায় থাকার কারণে এরা বিভক্ত বিভক্ত হয়ে আছে। ডি মর্গান বলতেছে যে এদের ছাদটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে এরা মনে কাছাকাছি আসবে। অর্থাৎ যখনই এদের এই হোলবারটাকে আপনি ভেঙে দিবেন, চলকের উপরে যে এই যে বড় টানটা দেখতেছেন এটাকে বলা হয় হোলবার, এই হোলবারটাকে যখন আপনি সিঙ্গেল বারে পরিণত করবেন, এর উপর যখন সিঙ্গেল বার দিবেন তখন এই বেটা প্লাসটা হয়ে যাবে ইনটু, অর্থাৎ এবার ইনটু এখানে বি এর উপর হোলবারটা বি বার ইনটু সি এর উপর হোলবারটা ভেঙে সি বার ইনটু ডি বার হয়ে যাবে। অর্থাৎ যদি আমার প্লাস অবস্থায় থাকে তাহলে হোল বার ভেঙে সিঙ্গেল বারে হবে, প্লাসটা ইনটু হয়ে যাবে, প্লাসটা ইনটু হয়ে যাবে। এটা হচ্ছে ডি মর্গানের প্রথম সূত্র, প্রথম সূত্র। এখানে কিন্তু আমার চলক হিসাবে আরো অনেক কিছু থাকতে পারতো, এ বি সি ডি ই এফ জি, অনেক কিছু থাকতে পারতো। এবার 2 নাম্বার ফর্মুলা বলতেছে ডি মর্গান যে যদি কখনো চলকগুলো এরকম গুণ অবস্থায় থাকে আর এই বেটা যদি হোলবার অবস্থায় থাকে তাহলে এই হোলবারটা ভেঙে সিঙ্গেল বারে যখন আমরা পরিণত করব তখন এ বার প্লাস বি বার প্লাস সি বার প্লাস ডি বার হবে। অর্থাৎ ইনটু থাকার কারণে সিঙ্গেল বার করার কারণে এই ইনটুটা এবার প্লাস হয়ে গেল। এই দুইটা সূত্র থেকেও কিন্তু আমাদের কি আসছে বলেন তো, বিসিএস এ একবার প্রশ্ন আসছে। তার মানে এটা আবার রিপিট করতে পারে, এটা আবার রিপিট করতে পারে। তাহলে আবারও বলতেছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল বার থাকলে এটাকে সিঙ্গেল বারে পরিণত করতে গেলে প্লাস থাকলে ইনটু, আর ইনটু থাকলে প্লাস, জাস্ট এতটুকু কাজ, শেষ। ক্লিয়ার 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 ক্লিয়ার। আপনাদের মতো স্যারকে এইচএসসি তে পেলে স্টুডেন্ট আরো ভালো করতো। আমি বেসিক্যালি শোনেন আইসিটি তে অনেক বেশি দক্ষ হওয়ার কারণ আমি বলি, আমি ইন্টারমিডিয়েটের এইচএসসি এর স্টুডেন্ট পড়াইছি হচ্ছে সেই প্রায় টানা 4 থেকে 5 বছর। যেদিন থেকে আপনার আইসিটি শুরু হয়, যে বছর থেকে, ওই বছর থেকেই আমি আইসিটি এর জন্য ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট পড়াইতাম। ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট পড়াইতে 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 আইসিটি এর উপর একটা ভালো দখলদারিত্ব চলে আসে এবং বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ভিডিও থেকে শুরু করে গুগল ক্রোম থেকে শুরু করে নিজের কিছু ক্রিয়েটিভ সিস্টেম, এই যে আমি যে সংখ্যা পদ্ধতি রূপান্তর গুলো শিখাই, এগুলো সব হচ্ছে আমার নিজস্ব তৈরি করা। অর্থাৎ কোন টিচার যদি অনলাইনে দেখেন যে আমার মতো করে পড়ায় বলতেছে যে এটা হচ্ছে আমি ফার্স্ট তৈরি করছি, তাহলে ওরে বলবেন যে বেটা তুমি মামিনুল স্যারের কপি করছো। কারণ আমি আমার লাইফে সংখ্যা পদ্ধতির প্রতিটা রূপান্তর শেখাই মাত্র 1 থেকে 2 সেকেন্ডে। এই 1 থেকে 2 সেকেন্ডের যতগুলো রূপান্তর
প্রতিটা রূপান্তর আমি বের করছি আমি আমার নিজস্ব টেকনিক থেকে, জাস্ট একটু সূক্ষ্ম গবেষণা করছি, বের হয়ে গেছে। অথচ এগুলোকে আমরা ডিটেলসে করি, 1 পেজ লাগে 2 পেজ লাগে, তারপরে শেষ করে উত্তর বের করি। অথচ মামুলি ব্যাপার সেকেন্ডের মধ্যে বের করা শিখাইছি। যারা আমার প্রথম ক্লাসটা করছে তারা খুব ভালোভাবে জানে। অথচ এগুলো কিন্তু আমার নিজস্ব ক্রিয়েট করা। তো এগুলো হচ্ছে গবেষণার ব্যাপার। যদি আপনি গবেষণা করেন, সেটা ম্যাথ বলেন, ম্যাথমেটিক্যাল টার্মের যত জিনিস আছে এগুলোকে গবেষণা করলে অনেক মজা পাওয়া যায় এবং অনেক সহজভাবে এগুলোকে পারা যায়। কথা বুঝতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? আচ্ছা, যোগের সাথে গুণের সম্পর্ক আছে। আচ্ছা, ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা, এই অনেকে ভর্তি হওয়ার জন্য মেসেজ করতেছেন। যারা ভর্তি হওয়ার জন্য মেসেজ করতেছেন তাদেরকে আমি আবারও বলতেছি, লাইভে থাকা অবস্থায় আজকে যারা ভর্তি হবেন, আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি, 019015195001। এই নাম্বারে কল করবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। শুধু নামমাত্র ফিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। লাইভ শেষ হওয়ার পর আর কোনো অফার চলবে না। লাইভে থাকা অবস্থায় শুধুমাত্র ভর্তি হতে পারবেন যারা বিসিএস ব্যাচে ভর্তি হবেন। 6000 টাকার কোর্স এমন আছে বিগ স্যারে, যেটা আপনার সাধ্যের মধ্যে, সে স্যারে আপনি ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। একটু আমাদের নাম্বারে কল করেন, ইনশাআল্লাহ ভালো একটা রেসপন্স পাবেন। ঠিক আছে? আর জব মেডিসিনের যে টাকা দিয়ে ভর্তি হবেন, জব মেডিসিনের ভালো মতো যদি 2টা ক্লাসও করেন, ওই 2টা ক্লাস দিয়ে উসুল হয়ে যাবে। একমাত্র জব মেডিসিন যারা প্রাইমারিতে 160টা ক্লাস নেয়, এই 160টা ক্লাস বাংলাদেশের ইতিহাসে কোনো প্রতিষ্ঠান নেয় না। 10 থেকে 20 গ্রেড 160টা ক্লাস নেয়, অন্যান্য প্রতিষ্ঠান সর্বোচ্চ 90টা ক্লাস নেয়, আমরা জব মেডিসিন 160টা, নিবন্ধনে 160টা, অথচ অন্যান্য প্রতিষ্ঠানে সর্বোচ্চ 90টা। কারণ আমরা চেষ্টা করি সর্বোচ্চ একটা সেবা দেওয়ার জন্য, নট ভনিতা করার জন্য। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, যারা ভর্তি হব জাস্ট আমরা এই নাম্বারে কল করবো অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবো অথবা জব মেডিসিনের মেসেঞ্জার অপশনে গিয়ে আমরা মেসেজ দিব। এবার আমরা সবাই লিখি লজিক গেট। এবার আমরা সবাই লিখি লজিক গেট। এই লজিক গেট শিখাইতে আমার বেশি সময় লাগবে না, আমি অল্প কিছুক্ষণের মধ্যে লজিক গেটটা শিখাই দিতে পারবো। মাত্র সর্বোচ্চ সময় লাগতে পারে আমার 20 মিনিট। 20 মিনিটে লজিক গেট একেবারে ঝালাবালা করাই দিব ইনশাআল্লাহ। স্যার বাইনারি যোগ কঠিন লেগেছে, জীবনে প্রথম করলাম সহজ। আচ্ছা, আরে বাইনারি যোগ আমি বললাম কি এতদিন কঠিন লাগছে, এখন সহজ লাগবে। আরো অনেক সহজ লাগতো যদি আমার প্রথম ক্লাসটাকে করতেন। এই প্রথম ক্লাস যারা করছেন একটু কমেন্ট করে ওদেরকে বলেন তো যে 12টা যে রূপান্তর শিখছেন, 12টা রূপান্তর 12 সেকেন্ড এখন পারেন কিনা? প্রতিটা রূপান্তর 1 সেকেন্ডে করে করা যায়। আচ্ছা, লজিক গেট, ফার্স্ট প্রশ্ন আপনাকে বলবে লজিক গেট কত প্রকার। আপনি কি বলবেন? মূলত লজিক গেট কত প্রকার বলেন? মূলত লজিক গেট হচ্ছে 2 প্রকার। মূলত লজিক গেট হচ্ছে 2 প্রকার। একটাকে বলা হয় মৌলিক গেট, একটাকে বলা হয় মৌলিক গেট, আর একটাকে বলা হয় যৌগিক গেট। যৌগিক গেট, ট লেগলেও হয়, গেট না, ট, গেট। তাইলে এই মৌলিক গেট এবং লজিক, মানে মৌলিক গেট এবং যৌগিক গেট, খাইতে যাওয়া ক্লাসটা ভালোভাবে বুঝতে পারলাম, তুমি খাইতে থাকো, খিচ্ছা পরে রেকর্ড করো। মৌলিক গেট, এই মৌলিক গেট আবার কত প্রকার? প্রশ্ন আসে, মৌলিক গেট আবার কত প্রকার? মৌলিক গেট আবার 2 প্রকার। একটাকে বলা হয় 3 প্রকার। একটাকে বলা হয় এন্ড, একটাকে বলা হয় অর, আর একটাকে বলা হয় নট। এই 3 প্রকার গেটকে মৌলিক গেট বলা হয়। আপনাকে প্রশ্ন করবে নিচের কোনটি মৌলিক গেট? তাহলে মনে রাখবেন এন্ড গেট, অর গেট, নট গেট, এই 3টা গেটকে বলা হয় মৌলিক গেট। এই 3টা গেটকে কি বলা হয়? মৌলিক গেট। এই 3টা গেটকে কি বলা হয়? মৌলিক গেট। এবার আসেন যৌগিক গেট কি? এই যৌগিক গেট আবার 2 প্রকার। এই যৌগিক গেট আবার 2 প্রকার। এক প্রকার গেটকে বলা হয় সার্বজনীন গেট। কি গেট? সার্বজনীন গেট, সার্বজনীন গেট। আর আরেক প্রকার গেটকে বলা হয় এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ গেট, অথবা ইংলিশে যদি আমরা লিখি, লিখতে পারি এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ গেট, এক্সক্লুসিভ গেট। আবার এই সার্বজনীন গেট কত প্রকার? এটাও প্রশ্নে আসছে বিসিএস এ। আপনাকে বলছে নিচের কোনটি সার্বজনীন গেট? মনে রাখবেন এই নট গেট যখন এন্ড গেটের সাথে যুক্ত হয়, নটের এন আর এন্ড এর এন্ড, এই এনটা সামনে এসে হয়ে যায় ন্যান্ড। এই ন্যান্ড গেটকে বলা হয়, এই ন্যান্ড গেটকে বলা হয় সার্বজনীন গেট। আবার নটের এন এবং অরের অর, এটা হয়ে যায় নর, নর, এটাকেও সার্বজনীন গেট বলা হয়। অর্থাৎ নট গেট এসে এন্ড গেটের সাথে আর অর গেটের সাথে যুক্ত হয়ে যে 2টা গেট তৈরি করে, এদেরকে সার্বজনীন গেট বলা হয়। আবার এক্সক্লুসিভ গেট 2 প্রকার। এই এক্সক্লুসিভ গেটের এক প্রকারকে বলা হয় এক্স অর গেট, আরেক প্রকারকে বলা হয় এক্স নর গেট, এক্স নর গেট। তাহলে এক্স অর গেট এবং এক্স নর গেট মনে রাখবেন, এই ছকটা থেকে কিন্তু প্রশ্ন আসে।
এই ছকটা থেকে প্রশ্ন আসে, এই ছকটা থেকে প্রশ্ন আসে। ক্লিয়ার? এই ছকটা মিস করা যাবে না। বলেন এটা ক্লিয়ার কিনা? তাহলে লজিক গেট কত প্রকার? দুই প্রকার, একটা মৌলিক আর একটা কি যৌগিক। মৌলিক গেট কত প্রকার? তিন প্রকার, এন্ড অর নট। যৌগিক গেট কত প্রকার? দুই প্রকার, সার্বজনীন গেট এবং এক্সক্লুসিভ গেট। এবার প্রশ্ন আসবে, এই যে এতটুকু জায়গা থেকে প্রশ্ন আসে, এটাকে আমরা 7 স্টার দিয়ে রাখি পাশে। এটা থেকে প্রশ্ন রিপিট করে, আপনাকে বলবেন নিচের কোনটি সার্বজনীন গেট? আপনি বলবেন ন্যান্ড গেট এবং নর গেট, এই দুটা গেটকে বলা হয় সার্বজনীন গেট। এই দুটা গেটকে বলা হয় সার্বজনীন গেট। আপনাকে যদি বলা হয় এক্সক্লুসিভ গেট, নিচের কোনটি এক্সক্লুসিভ গেট? আপনি বলবেন এক্স অর অথবা এক্স নট, এক্স অর অথবা এক্স নট, এক্স অর অথবা এক্স নট, এক্স অর অথবা এক্স নট। ক্লিয়ার? 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 বলেন এতটুকু ক্লিয়ার কিনা? এই ছকটা ক্লিয়ার কিনা সবাই? ছকটা ক্লিয়ার হলে আমি সামনের দিকে আগাবো। কম্পিউটারের ক্লাসে স্টুডেন্ট কম থাকে, এটা আমি জানি, তবে যে কয়জন আছেন একটু ক্লাসে রিয়াকশন ইউজ করেন, পাশাপাশি ক্লাসটা একটু শেয়ার করেন কৃতজ্ঞতার জায়গা থেকে। কারণ কম্পিউটার আসলে সবার দরকার হয় না, এটাই মনে করে। আর যখন বাস খায় তখন আবার বলে কি জানেন, আহারে বাসটা খাইলাম। বাস খাওয়ার পর আবার স্মরণ করে যে মামুনুল স্যারের ক্লাসটা করলে মনে হয় ভালোই হইতো, অ্যাটলিস্ট প্রশ্ন কমন পাইতাম। এই তো অবস্থা আমাদের বাঙালিদের, বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, প্রাইমারিতেও আসবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাইলে আমরা বুঝতে পারলাম এই জায়গায় লজিক গেট মূলত দুই প্রকার, মৌলিক গেট, যৌগিক গেট। নিচের কোনটি মৌলিক গেট? এন্ড অর নট, এই তিনটাই মৌলিক গেট। নিচের কোনটি সার্বজনীন গেট? ন্যান্ড আর নর, এই দুটো সার্বজনীন গেট। নিচের কোনটি এক্সক্লুসিভ গেট? এক্স অর আর এক্স নট, এই দুটো হচ্ছে সার্বজনীন গেট। এবার আমরা একটু স্বাভাবিক ব্যাখ্যা দিয়ে দিয়ে সামনে আগানোর চেষ্টা করি। দেখেন, আমরা যে মৌলিক গেট গুলো পড়লাম, এই মৌলিক গেট তিনটা নিয়ে এবার আমরা একটু ডিটেলসে কথা বলি। মৌলিক গেট তিনটা নিয়ে একটু কথা বলি, খুব মনোযোগ দিব। এখানে আমরা অনেক জটিল ভাবে শিখবো না। মনে রাখবেন, যখন আপনাকে বলবে এন্ড গেট, তখন আপনি মনে রাখবেন এই এন্ড গেট দ্বারা আপনাকে মেনশন করানো হয়েছে এক জিনিস, আর অর গেট দ্বারা আপনাকে মেনশন করা হয়েছে আরেক জিনিস। একটু মনোযোগ দেন। এন্ড আমি বললাম, ধরেন এই এন্ড গেটে যদি আপনি দুইটা ইনপুট নেন, ইনপুট বলতে আপনি দুইটা চলক নিতে পারেন, এ বি সি ডি ই এফ জি, চলক, যে কোনো দুইটা চলক নিতে পারেন। ধরেন আমি দুইটা চলক নিলাম, একটা এ একটা বি। দেখেন এন্ড দ্বারা বোঝায় যে জিনিসটা, ধরেন এ তে আবুল, বি তে, ধরেন এ হচ্ছে আমি আর বি হচ্ছে আমার পছন্দের মানুষ। এখন আমি আমার পছন্দের মানুষকে বললাম আমি এবং তুমি ঘুরতে যাব। ভাই এবং দ্বারা বোঝাচ্ছে কাছাকাছি, একসাথে ঘুরতে যাব, হাতে হাত রাখো, দ্রুত ঘুরতে যাই। তাহলে এবং, এন্ড শব্দের অর্থ কি? এবং। এবং দ্বারা ইনটু বুঝায়, অর্থাৎ তারা কাছাকাছি অবস্থানে থাকে, এরা কাছাকাছি অবস্থানে থাকে। আর যদি অর হয়, ধরেন এই যে আমি, এই যে আমার পছন্দের মানুষ, এবার আমি বলতেছি আমার পছন্দের মানুষরে আমি অথবা তুমি ঘুরতে যাব, মানে কি লাগছে ক্যাশ, প্যাচ লাগছে, প্যাচ। এই প্যাচ লাগার কারণে আমি বলতেছি আমি অথবা তুমি ঘুরতে যাব, তার মানে হয় আমি যাবো, নাহলে তার মানে আমার পছন্দের মানুষকে আমি ঘৃণা করে বলতেছি আমি অথবা তুমি ঘুরতে যাবো, মাঝখানে প্লাস, মানে বিভক্ত করে দিলাম, তাকে আলাদা করে দিলাম। তাইলে এখানে শব্দের মিনিং থেকে মনে রাখবেন, এন্ড শব্দের অর্থ এবং, এবং মানে হচ্ছে ইনটু, কাছাকাছি। ধরেন আমি এবং তুমি এবং সে ঘুরতে যাব, ধরেন এ ফর আমি, বি ফর তুমি, আর সি ফর সে, তাহলে ইনটু সি। তার মানে এখানে যখনই এন্ড কথাটা আসবে, এন্ড কথা মানে হচ্ছে যতগুলো ইনপুট থাকবে সবগুলো গুণ অবস্থায় থাকবে। আর যখনই অর কথাটা আসবে, অর মানে অথবা, মাঝখানে ফাটল মানে প্লাস, আলাদা আলাদা করে দেওয়া। অর কথাটা যখন আসবে, চলকগুলো আমার কি অবস্থায় থাকবে? প্লাস অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? প্লাস অবস্থায় থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার? এবার আসেন, এবার আমাকে বলে, প্রশ্ন করে নিচের কোনটি এন্ড গেট। যদি আপনাকে প্রশ্ন করে নিচের কোনটি এন্ড গেট, এন্ড গেটের কারিশমাটিক সিস্টেম হচ্ছে এই বেটা এ, এই বেটা বি, এরা একজন আরেকজনের হাত ধরে ধরে যাচ্ছে। তা এদের তো মহব্বত খুব ভালো, এই জন্য এরা সোজা রাস্তায় যুক্ত হয়। এন্ড গেটের রাস্তা সোজা, এই জন্য এটাকে বলা হয় এ ইন্টু বি। এটা হচ্ছে এন্ড গেটের সাংকেতিক চিহ্ন। এন্ড গেট যদি আপনাকে বলে নিচের কোনটি এন্ড গেট, তাহলে এটা হচ্ছে এন্ড গেট। এন্ড গেটের রাস্তা সবসময় সোজা হয়, মনে রাখবেন এন্ড গেটের রাস্তা হয় সোজা। এবার যদি আপনি এই বেটা অর গেট রাখতে চান, এটা এ, এটা বি, কিন্তু এই বেটা দুইটার রাস্তা হবে বাঁকা। কেন রাস্তা বাঁকা? কারণ অর মানে অথবা, অথবা মানেই কি রাস্তা বাঁকা। তাহলে এটা হবে এ প্লাস বি, এ প্লাস বি, এদের রাস্তা বাঁকা, এদের রাস্তা বাঁকা।
তাহলে এন্ড গেট মানে ইনটু, ইনটু অবস্থায় থাকলে রাস্তা হয় সোজা, অর্থাৎ ছাতা, সোজা ছাতা, অর্ধেক ছাতা, এই এই স্ট্রাকচারটা সোজা আসবে। আর যদি অর বলে তাহলে এই বেটা একটু বাঁকা হবে, এটাও ছাতার মতো কিন্তু এটা বাঁকা হবে। ক্লিয়ার? ক্লিয়ার? এন্ড মানে ভালোবাসা, আর অর মানে কি? হ্যাঁ, অর মানে ভালোবাসা নাই। আচ্ছা বলেন এই দুইটা জিনিস বুঝতে পারছি কিনা? এই দুইটা জিনিস বুঝতে পারলাম, একটু সামনের দিকে আগাবো। বলেন ক্লিয়ার কিনা? এই দুইটা জিনিস ক্লিয়ার কিনা বলেন? এই দুইটা জিনিস ক্লিয়ার কিনা একটু আমাকে এনশিওর করে। ক্লিয়ার সবাই? হ্যাঁ। এবার যদি আমরা এই দুটা জিনিস ক্লিয়ার হইতে পারি, তাহলে এবার আমরা একটু নট গেটের দিকে যাই। দেখেন আসলে নট গেট জিনিসটা কি। নট গেট যদি আপনাকে বলে, তাহলে এই নট মানে হচ্ছে না। নট গেটটা কি আমি বলি, এই বেটা ঘাউরা, এরে যদি বলেন আই লাভ ইউ, এ বলবে আই হেট ইউ, তার মানে ওর ফলাফল সবসময় ভিন্ন আসে। ওর ফলাফল কি? ভিন্ন আসে। নট গেট মানে হচ্ছে আপনি যদি এখানে এ একটা চলক নেন, তাহলে এটা এরকম একটা ছাতার মতো করে এখানে থাকে, আর এটার মাথায় একটা গোল ডিম থাকে, এটার উপর বার চলে আসে, এটার উপর মাথার উপর একটা ছাদ চলে আসে। মাথার উপর যখন ছাদ চলে আসে তখন সেটা নট গেটে পরিণত হয়ে যায়। অর্থাৎ নট গেটের প্রতীক হচ্ছে আপনি এরকম একটা ত্রিভুজ আকৃতির অ্যাঙ্গেল দেখবেন, অর্থাৎ এখানে ত্রিভুজ আকৃতির আপনার একটা বাসা থাকবে, এখানে একটা বাসা থাকবে। এই বাসাটা যখনই তৈরি হবে তখন আপনার মাথার উপর একটা ছাদ চলে আসবে। তার মানে এই একটা চলক ছিল বা এই একটা ইনপুট ছিল, ইনপুটটা যদি এরকম একটা স্ট্রাকচার গঠন করে, স্ট্রাকচার একটা তৈরি করে, ঘরের একটা স্ট্রাকচার তৈরি করে, তখন আপনি এটাকে বলবেন নট গেট। নট গেটের সাংকেতিক প্রতীক হচ্ছে এটা। নট গেটের সাংকেতিক প্রতীক হচ্ছে এটা। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা তিনটা জিনিসের সাংকেতিক প্রতীক বুঝতে পারলাম, এন্ড, অর এবং নট। এবার আসেন এই এন্ড গেট জিনিসটা কি, এটাকে আমি একটু প্র্যাকটিক্যালি বুঝাই। এটাকে আমি সার্কিটের মাধ্যমে যদি আপনাদেরকে একটু বুঝাই, তাইলে আমার ইনপুট আউটপুট ডিভাইস বুঝাইতে সুবিধা হবে। সার্কিটের মাধ্যমে যদি আপনাদেরকে একটু বুঝাই, দেখেন যখনই এন্ড গেট থাকে, এন্ড গেটের ক্ষেত্রে ধরেন এটা হচ্ছে এ, ধরেন এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে একটা বাতি। তো এখানে যদি আমার একটা ব্যাটারি থাকে, এখানে যদি আমার একটা ব্যাটারি থাকে, খুব মনোযোগ দেবো কিন্তু, এখানে যদি আমার একটা ব্যাটারি থাকে, এটা যদি বি হয়, খুব মনোযোগ দিতে হবে, আবারও বলতেছি, দেখেন কতটা মজার জিনিস। এন্ড গেট মানেই হচ্ছে ইনটু, এবং এন্ড গেট মানে হচ্ছে এর সুইচ গুলো সোজা রাস্তায় থাকে। এর সুইচ গুলো কি রাস্তায় থাকে? সোজা রাস্তায় থাকে। কেন সোজা রাস্তায় থাকে তার গ্যারান্টিটা আমি দিচ্ছি, তার প্রমাণটা আমি দিচ্ছি। দেখেন ধরেন আমার এই সুইচটা অন, অন মানে কি 1, আর এই সুইচটা অফ, অফ মানে কি 0। ভাই একটা জিনিস ফিল করেন তো, এই বেটা যদি 1 হয় আর এই বেটা যদি 0 হয়, এই সুইচটা যদি অফ থাকে বাতি জ্বলবে? জীবনও বাতি জ্বলবে না, বাতি নিভে যাবে। তার মানে দেখেন ব্যাপারটা, এ ইন্টু বি এর জায়গায় যদি আমি মান বসাই, এটার মান যদি 1, 1 মানে এই সুইচ অন, আর বি হচ্ছে 0, 0 আর 1 গুণ করলে কত হয়? 0ই হয়। এই জন্য ফলাফল 0, বাতি জ্বলেনি। কিন্তু আমি যদি এই বেটার অ্যান্সারটাকে, এই বেটা সুইচকেও যদি আমি 1 বানায় দেই, তাহলে এটাও 1, এটাও 1, দুইটাই যদি আমার সুইচ অন থাকে, তাহলে দুইটা সুইচই অন। তার মানে কি বাতি পর্যন্ত কারেন্ট আসবে আর ফুট করে বাতি জ্বলবে, আর বাতি জ্বলা মানে বাতির ফলাফলটা 1, বাতি না জ্বলা মানে বাতির ফলাফল 0, আর বাতি জ্বলা মানে তার ফলাফল 1। তাহলে এটার ফলাফল পেয়ে গেলাম 1। এইভাবে সার্কিট গুলো ব্যবহার হয় এই এন্ড গেট, অর গেট, নট গেটে। কথা বুঝতে পারছি? তাহলে এখানে দেখেন এন্ড গেটে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, নট গেট আবার বুঝাবো, টেনশন নাই, একটু এন্ড গেটে আসেন। এন্ড গেটে আমরা একটা জিনিস বুঝলাম, যে এখানে যে সুইচ গুলো থাকে, এই সুইচ গুলো সিরিয়ালে থাকে, একই সোজা থাকে। একই সোজা থাকার কারণে কোন একটা সুইচের মান যদি ভাই 0 হয়, এই বেটা দুইটা গুণ অবস্থায় থাকার কারণে, ধরেন 1 কোটি 1 গুণ অবস্থায় আছে, একটা 0 আছে, একটা 0 যদি 1 কোটি 1 এর সাথে গুণ অবস্থায় থাকে, ভাই ওটার মান কি হবে? আলটিমেটলি দিন শেষে শূন্যই হবে, কারণ শূন্যর সাথে আপনি যাহাই গুণ করেন তাহাই শূন্য হয়, তাই কি হয়? শূন্য হয়। ধরেন এখানে যদি আমি এরকম কোন একটা মান দিতাম, ধরেন এ ইন্টু বি ইন্টু সি, এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি ইন্টু ই, ধরেন এর মান 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 0 ইন্টু 1, ফলাফল কি বলেন তো? 0। কারণ একটা সুইচ অফ মানে ওটা আর ওই বাতিকে জ্বালাতে সাহায্য করবে না, একটা সুইচ অফ মানে পুরাটা সে 0 বানিয়ে দিছে। এই জন্য এন্ড গেট থেকে যখন ইনপুট আউটপুটের প্রশ্ন আসে তখন খুব মজার প্রশ্ন আসে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এন্ড গেট মানে গুণ অবস্থায় থাকে, আর গুণ অবস্থায় কোনো একটা সুইচ যদি অফ থাকে তাহলে ফলাফল কি আসে?
শূন্য আসে, অর্থাৎ ফলাফল আমার জিরো আসে, ফলাফল আমার অচল হয়ে যায়, অর্থাৎ ফলাফল আমার কি, ফলাফল আমার সফল হয় না, বিফল হয়। আর যদি কখনো দেখি আমার সবগুলো সুইচ অন, সবগুলো ওয়ান, সবগুলো ওয়ান মানে আমার সুইচ সব অন, কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারেন্ট প্রবাহিত হচ্ছে, বাতিটা জ্বলতেছে, শেষ, খেল খতম। এবার আসেন অর গেটে। অর মানে তো ঘাউরা। এই ঘাউরার ব্যবহারটা কেমন দেখেন, এই যে এই দিকে একটা সুইচ যাবে, আবার নিচ দিয়ে একটা সুইচ আসবে, আসলো, এখানে বাতি থাকবে, এখানে ধরেন ব্যাটারি আছে, এখানে ধরেন ব্যাটারি আছে। এবার আসেন এই ব্যাটা ধরেন এ আর এই ব্যাটা ধরেন বি। এবার এই এ যদি ওয়ান হয় আর বি যদি জিরো হয় তাহলে কি ঘটনা ঘটে দেখেন, কারেন্টটা যাচ্ছে, কারেন্টটা যাচ্ছে, কারেন্টটা গিয়ে এই সুইচটা অফ থাকার কারণে এদিক দিয়ে কারেন্ট যাইতে পারতেছে না, কিন্তু এই বেটা বাটপার এই দিক দিয়ে যেতে না পারলে কি হবে, সে এই দিক দিয়ে ঘুরে এই সুইচটা অন থাকার কারণে এদিক দিয়ে গিয়ে বাতিটাকে জ্বালাচ্ছে। কেন বাতিটা জ্বলতেছে তার প্রমাণ দেখেন। ধরেন এ প্লাস বি, আমি যদি এ এর মান ওয়ান বসাই আর বি এর মান যদি আমি জিরো বসাই, বলেন ওয়ান আর জিরো যোগ করলে কত হয়, ওয়ান। এই যে ফলাফল যে ওয়ান পাইলেন, ওয়ান মানেই তো বাতি জ্বলা, ওয়ান মানে কি, বাতি জ্বলা। বুঝতে পারছেন? হ্যাঁ, এন্ড গেট হতে ফলাফল পেতে হলে দুজনকে অ্যাক্টিভ থাকতে হবে। এক্স্যাক্টলি, একজন যদি 1 কোটি ইনপুট থাকে আর একটা যদি আনএক্টিভ থাকে তাহলে ফলাফল আনএক্টিভই পাবেন, ফলাফল জিরোই পাবেন। আর যদি সবাই অ্যাক্টিভ থাকে তাইলেই আপনি ফলাফল ওয়ান পাবেন, অন্যথায় ওয়ান পাওয়া সম্ভব না এন্ড গেটে। এখান থেকে কিন্তু আপনি ইনপুট এবং আউটপুটের একটা ভালো ধারণা পেয়ে গেলেন। বিসিএস জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো আচরণ করতেছে কেন ভাই? আচ্ছা যাই হোক, আচরণ করবেই, আচরণের মধ্যেই আপনাকে যুদ্ধ করে সামনে আগাইতে হবে। দেখেন একটু মনোযোগ দেন, আমি আবার একটু বাইরে চলে যাব, কারণ আমার জার্নি করা লাগবে অনেক দূরে, বুঝতে পারছি? আচ্ছা একটু মনোযোগ দেই আমার কলিজার ভাই কলিজার বোন, একটু মনোযোগ দেই, একটু মনোযোগ দেই। হ্যাঁ আচ্ছা, আমি আবার কক্সবাজারের দিকে যাব, তো এই জন্য হচ্ছে আমার ক্লাস ডিলে করলে আবার দেখা যাবে যে আমি কিছুই পাবো না, তখন আর কক্সবাজারে যাওয়া হবে না। তো যাই হোক, আমরা এটা দিয়ে আজকে শেষ করব। এখানে দেখেন আমাকে কি বলছে, সার্কিট বুঝলাম। এই সার্কিটের ক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যদি আমার দুইটাই অফ হয় তাহলে কারেন্ট এই দিক দিয়েও যাইতে পারবে না, এদিক দিয়েও যাইতে পারবে না, তখন কিন্তু আমার কি হয়ে যাবে বলেন তো, বাতিটা জ্বলবে না। দুইটাই অফ মানে দুইটাই জিরো। এবার বলেন দুইটা জিরো যোগ করলে কত হয়, জিরোই হয়, এই জন্যই বাতি জ্বলতেছে না। আমার মনে হয় এই দুইটা সার্কিটের ব্যবহার আপনারা বুঝতে পারছেন। দেখেন আমি হচ্ছে আপনাদের ইনপুট আউটপুটের যে শখটা, এটার আজকে না যাই, কারণ অলরেডি হচ্ছে 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে, 9:26 হয়ে গেছে, আমাকে আবার একটু কক্সে যাইতে হবে। আমি পরের ক্লাসে ইনশাল্লাহ এটা শেষ করে দিয়ে পরের টপিকে চলে যাব। হ্যাঁ আজকে আর না আগাই, ওকে। তাইলে এবার আমরা একটু কাজের কথায় আসি। যারা আমরা এতক্ষণ ধরে ক্লাস করলাম তাদেরকে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন, কম্পিউটারকে আপনারা যতটা কঠিন ভাবেন কম্পিউটার ততটা কঠিন না। কম্পিউটারকে আমরা চাইলে কি করতে পারি, কম্পিউটারকে আমরা সহজ করতে পারি। এই কম্পিউটারকে আমরা সহজ করতে পারি, কম্পিউটারকে আমরা সহজভাবে বুঝতে পারি, সহজভাবে জানতে পারি। এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে অবজারভেশন করতে হবে আমার কলিজার ভাই কলিজার বোন। যাই হোক, তো আমরা আজকে যারা ক্লাসে আছি, আমি লাইভে থাকা অবস্থায় একটু কমেন্ট করবেন। যারা ভর্তি নাই তারা লিখবেন যে স্যার আমি নিউ। আমি নিউ মানে নতুন, আমি নিউ মানে নতুন। জুবাইর ভাই একজনকে পাঠিয়ে দেন তো, জুবাইর ভাই মোবাইলটা নিয়ে যে একটু চার্জে দিত ভাই। আচ্ছা, যারা যারা একবারে নতুন তারা একটু কমেন্ট করেন যে ভাইয়া আমি নতুন, ভাইয়া আমি নতুন, একটু কমেন্ট করতে হবে, একটু কমেন্ট করতে হবে। যারা যারা নতুন তাদের জন্য একটা চমলক্ষ ব্যাপার আছে, শুধুমাত্র নিউ লিখবেন যে ভাইয়া আমি কোনো পেইড ব্যাচে ভর্তি নেই, আমি নিউ। মোবাইলটা ওই ঘরে কট আছে আইফোনের, আমি আর কক্সে যাবো, আমার মোবাইল বন্ধ হয়ে গেলে বিপদে পড়ে যাবো, আমার মনে ছিল না। এবার বলেন যারা ক্লাস করছেন ক্লাস কেমন লাগছে, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা একটু কমেন্ট করেন, যাতে করে যারা ভর্তি নাই তারা বুঝতে সুবিধা হবে এবং তারা সুন্দরভাবে কি করতে পারবে, ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতে পারবে। আপনার কাছে এসে কম্পিউটার পানি পানি লাগছে, আচ্ছা মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান, আরো পানি পানি লাগবে, সামনে ক্লাসগুলো করেন, ইনশাআল্লাহ পানি পানি মনে হবে। কম্পিউটার আসলে কঠিন কোনো কিছু না, কম্পিউটারকে সহজভাবে হয়ে যায়। আচ্ছা, যারা নতুন নিউ স্টুডেন্ট তারা একটু কমেন্ট করি নিউ নিউ নিউ, অথবা আমি অথবা বাংলায় লেখেন AMI, আমি নিউ। কারা কারা নিউ একটু দেখতে চাই, এই নিউদের সাথে কথা হবে আমার। আর যারা ক্লাস করছেন স্যার একটা সিরিজ সার্কিট আর একটা প্যারালাল সার্কিট, এক্স্যাক্টলি একটা সিরিজ আর একটা প্যারালাল, একটু যারা নিউ তারা একটু কমেন্ট করে দেখি নিউ। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে
আবু বকর সিদ্দিক বলতেছে নিউ। আবু বকর ভাই অবশ্যই কলিজার ভাই কলিজার বোন, কলিজার ভাই আপনি, কলিজার বোন না, যেহেতু আপনি নিউ, আপনার জন্য সুসংবাদ। 01901519501 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার নাম্বারটা শেয়ার করেন। সর্বনিম্ন সারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ও মাই গড, নতুন স্টুডেন্ট অনেক আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, জান্নাত বিল্লাহ নতুন। ওকে, যারা নিউ তারা আমরা যদি বিসিএস ব্যাচে ভর্তি হতে চাই, প্রাইমারিতে ভর্তি হতে চাই, 10 থেকে 20 গ্রেডে ভর্তি হতে চাই, যে ব্যাচেই ভর্তি হতে চাই না কেন, আমরা আজকের জন্য, কারণ আগামী 2 দিন কিন্তু আমি থাকবো না, এই জন্য আজকে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। আমি চলে গেলে কিন্তু স্যার শেষ। সর্বোচ্চ ছাড়ে ভর্তির সুযোগ। আর পেইড ব্যাচে ভর্তির পর যদি আমাদের কোনো ক্লাস খারাপ লাগে, টাকা রিফান্ড, মানি রিফান্ড গ্যারান্টি। জান, মানি রিফান্ড গ্যারান্টি। সো হেলায় বেলায় সময় নষ্ট না করি আমরা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সুমন মিয়া নতুন। আচ্ছা, মাহমুদা রহমান আমি নিউ। এই মাহমুদা ভাই, মাহমুদা আপু, কলিজার বোন, পুরো ক্লাস করছেন, মজা পাইছেন, ভর্তি হয়ে যান। আচ্ছা, নাদিম আহমেদ নাজিম, স্যার আমি নতুন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ক্লাস। আচ্ছা, যাদের ভালো লাগছে ওকে ডান, যারা পেইড ব্যাচে তারা একটু ক্লাস করবো। 2 ঘন্টা আগে অ্যাডমিশন নিয়েছেন। আচ্ছা, শফিকুল ভাই 2 ঘন্টা আগে অ্যাডমিশন নিয়েছেন আমাদের। যারা নতুন একটু কমেন্ট করবো। মিনহাজুল সালেক ভাই নতুন। আচ্ছা, টিটি রকমারি নতুন। আচ্ছা, যারা একটু নতুন, এই যে একজন অলরেডি নাম্বার শেয়ার করছেন, যদি আপনার নাম্বার শেয়ার করতে অসুবিধা না হয়, কমেন্টেও নাম্বার শেয়ার করতে পারেন। দেখেন, আপনার ফোনে যদি টাকা না থাকে, তাহলে আমাদের এই নাম্বারে যারা নতুন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারটা শেয়ার করেন, অথবা আমাদের জব মেডিসিনের মেসেজ অপশনে গিয়ে আপনার নাম্বারটা শেয়ার করেন। আপনার নাম্বারটা শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবেন, কল করে আমাদের যে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগটা, এটা আপনাকে বলে দিবেন। যারা নতুন, আমি দেখতেছি প্রায় 100 জনের মতো নতুন স্টুডেন্ট আছেন। এই যে প্রায় 100 জনের মতো যে নতুন স্টুডেন্ট, এই 100 জন স্টুডেন্ট প্রত্যেকেই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে লেখেন, স্যার আমি নতুন। মামিনুল স্যার বলছে লাইভে থাকা অবস্থায় ভর্তি হলে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ। আর আপনি যে ব্যাচে ভর্তি হবেন, প্রাইমারিতে ভর্তি হতে চাইলে প্রাইমারিতে ভর্তি হতে পারবেন। প্রাইমারির আমাদের ফাউন্ডেশন ব্যাচের একদম নতুন ব্যাচে ভর্তি হতে পারবেন। এখানে আমরা ক্লাসই নিব 160টা, এক্সাম নিব 243টা, আর কি চাই বলেন। এবং নাম মাত্র ফ্রিতে ভর্তি হওয়ার সুযোগ থাকতেছে। কথা বুঝতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? স্যার 2টায় ভর্তি আমাদের অফার দেন প্লিজ। আচ্ছা, তুমি যদি 2টায় ভর্তি হয়ে থাকো, বিনতে হাসান, তোমার জন্য তো অফার এমনি আছে নিবেদিত প্রাণ। তুমি শুধুমাত্র এই নাম্বারে কল করো, আর এই নাম্বার ব্যস্ত থাকলে 01 ব্যস্ত থাকলে 02, 03, 04 এগুলো সবই আমাদের নাম্বার। এই নাম্বারগুলোতে কল করো। কল করলে তোমার জন্য নামমাত্র ফি না, তোমার জন্য তো যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদের জন্য তো আমাদের এমনি অফার থাকে, এমনি ছাড় থাকে। এই বুঝতে পারছি? ওকে, তো আমরা একটু যারা নতুন তারা একটু নাম্বার শেয়ার করি। নাম্বার শেয়ার করলে হয়ে যাবে। স্যার পরীক্ষা দেওয়ার লিঙ্কটা একটু বেশি সময় ওপেন রাখবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, যারা নেও তাদেরকে আমি বলতেছি, কলিজার ভাই কলিজার বোনেরা, এই নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে লিখবো আমি নিউ, মামিনুল স্যারের লাইভ ক্লাসে ছিলাম, সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ চাই, তাইলেই হয়ে যাবে। নাম্বারটা শেয়ার করবেন, অথবা আমাদের জব মেডিসিনের মেসেজ অপশনে গিয়ে আপনার নাম্বারটা শেয়ার করবেন, তাইলেই হয়ে যাবে। আমাদের প্রতিনিধি আপনাকে কল করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর ভর্তি হয়ে যাবেন খুব দ্রুত, কারণ আমাদের অফিস আর খোলা থাকবে আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে আপনাকে ভর্তি হয়ে যেতে হবে। আর আমি চলে যাওয়ার পর কিন্তু আর অফার থাকবে না। আধা ঘন্টার মধ্যে আপনাকে ভর্তি হতে হবে। আধা ঘন্টার মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ভর্তি হব কিনা। তো আধা ঘন্টার মধ্যে আপনাকে ভর্তি হয়ে যেতে হবে। ওকে, তো ঠিক আছে আমার কলিজার ভাই কলিজার বোন, আশা করছি ক্লাসটা সবার ভালো লেগেছে। সামনের লাইভ ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আর আধা ঘন্টা সময় দিচ্ছি। আধা ঘন্টার মধ্যে যারা নিউ তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নাম্বার শেয়ার করেন, অথবা আমাদের নাম্বারগুলোতে কল করেন, কল করে ভর্তি হয়ে যান। এই আধা ঘন্টার মধ্যে যারা ভর্তি হবেন তারা সর্বোচ্চ ছাড় ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এবং আজকের দিন শেষ হওয়ার পর কিন্তু আমাদের অফার ওইভাবে থাকবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।